আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস 8-এর অর্ধবার্ষিকের প্রস্তুতির সেই ক্লাসের ধারাবাহিকতায় আমরা এখন তোমাদের সামনে হাজির হয়েছি পঞ্চম অধ্যায় নিয়ে তোমাদের বিজ্ঞানের। এর আগে তোমাদের 4টা অধ্যায় পড়ানো হয়ে গিয়েছে, আশা করি তোমরা অলরেডি পড়ে ফেলেছো। আমরা আজকে পঞ্চম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমি তালিম সাদমান সাফল্য তোমাদের সাথে নিয়ে এসেছি পঞ্চম অধ্যায় সমন্বয় এবং নিঃসরণকে নিয়ে। তো আমরা শুরুতেই তোমার এইখান থেকে আমরা সমন্বয় এবং নিঃসরণ জিনিসটা কি সেটা বুঝে নিই, তারপর আস্তে আস্তে আমরা পুরো চ্যাপ্টারটা শুরু করতেছি। তো ভাই বেসিক্যালি সমন্বয় নিঃসরণ, এই সমন্বয় নিঃসরণ জিনিসটা কি? সমন্বয় জিনিসটা কি? নর্মালি আমরা সমন্বয় বলতে কি বুঝি বলো তো? এই যে আমরা তোমাদের একটার পর একটা ক্লাস নিচ্ছি, এটার একটা স্পেসিফিক রুটিন আছে। তুমি রেগুলার স্কুল, তোমার ঘুম থেকে উঠো, স্কুলে যাচ্ছ, স্কুল থেকে আসতেছো, লেখাপড়া করতেছো, সব কিছুর মধ্যে কিন্তু একটা সমন্বয় দরকার হয়। সমন্বয় জিনিসটা তোমার এখানে সব কিছুর মধ্যে যেই একটা অন্তঃসম্পর্ক সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য যে একটা অন্তঃসম্পর্ক থাকে, ওই জিনিসটাকেই আসলে ভাইয়া সমন্বয় বলা হয়ে থাকে। তো এখন এখানে সমন্বয় আমাদের বডির জন্য সমন্বয় কেন গুরুত্বপূর্ণ? দেখো, সঠিক সময়ে খাওয়া, সঠিক সময়ে ঘুম থেকে শুরু করে প্রত্যেকটা কাজের জন্য নির্ধারিত সময় রয়েছে, এবং ওই নির্ধারিত সময়ে করা, সমন্বয় রক্ষা করে নির্ধারিত সময়ে প্রত্যেকটা কাজ করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো সেটার জন্যই আমাদের শরীরেও এই সমন্বয় জিনিসটা এসেছে। তো এখানে দেখো সমন্বয় জিনিসটা কি? প্রতিটি উদ্ভিদ কোষে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম একটি নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংঘটিত হয়। এই কারণেই সমন্বয় উদ্ভিদের একটি অপরিহার্য কার্যক্রম। এই সমন্বয় না থাকলে উদ্ভিদ জীবনে বিশৃঙ্খলা দেখা দেবে। একটি উদ্ভিদের জীবনচক্রের পর্যায়গুলো, যেমন ধরো অঙ্কুর উদ্গম, পুষ্পায়ন, ফল সৃষ্টি, বার্ধক্য প্রাপ্তি, সুপ্তাবস্থা ইত্যাদি একটি সুশৃঙ্খল নিয়ম মেনে চলে। এই সুশৃঙ্খল নিয়মের জন্যই এবং এই কাজে কি আবহাওয়া এবং জলবায়ুজনিত প্রভাবগুলোর গুরুত্ব লক্ষ্য করার মতো। এখন উদ্ভিদের বৃদ্ধি এবং চলন সহ বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রমগুলা, উদ্ভিদের বৃদ্ধি এবং তোমার শারীরবৃত্তীয় বিভিন্ন কার্যক্রমগুলা যে সুস্পষ্টভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে নিয়ম মেনে চলতেছে, এই জিনিসটাকেই তোমার বলা হয় সমন্বয়। তো এখানে উদ্ভিদ দেহের সমন্বয়ের জন্য তোমার আমাদের যেটুকু পড়তে হবে সেটা দেখো, এখানে একটি কাজ অন্য কাজকে কিন্তু বাধা প্রদান করে না। উদ্ভিদ দেহে যে এতগুলা কাজ সেখানে তোমার একটা কাজ কিন্তু অন্য কাজকে কোনো বাধা প্রদান করতেছে না। আর তারা কি করতেছে? বিভিন্ন কাজের সমন্বয় সাধন কিভাবে করতে হয় তা জানতে বিজ্ঞানীরা চেষ্টা করেন এবং মত প্রকাশ করেন যে উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি উদ্ভিদ দেহে উৎপাদিত বিশেষ ধরনের জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে। দেখো, উদ্ভিদ দেহে যে সমন্বয় কার্যক্রমটা, উদ্ভিদ দেহের সমন্বয় কার্যক্রমটা পরিচালিত হয় উদ্ভিদের দেহে তৈরি হয় একটি বিশেষ জৈব রাসায়নিক বস্তুর মাধ্যমে। এবং ওই জৈব রাসায়নিক বস্তুগুলোকে কি বলা হয়? ওই জৈব রাসায়নিক বস্তুকে বলা হয় ফাইটো হরমোন। উদ্ভিদ দেহের সমন্বয়, উদ্ভিদ দেহে যে তোমার সমন্বয় কার্যক্রমটা সেই সমন্বয় কার্যক্রমটা নিয়ন্ত্রিত হয় একটি বিশেষ জৈব রাসায়নিক বস্তুর মাধ্যমে। এবং এই বিশেষ জৈব রাসায়নিক বস্তু বা বিশেষ জৈব রাসায়নিক পদার্থটাকেই বিজ্ঞানীরা নাম দিয়েছেন ফাইটো হরমোন বা বৃদ্ধিকারক বস্তু। ফাইটো হরমোন কি কোষে উৎপন্ন হয় এবং কোষে উৎপন্ন হয়ে উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী কোনো স্থানের কোষে কার্যাবলী নিয়ন্ত্রণ করে। আচ্ছা, ফাইটো হরমোনের আগে আমরা একটু তোমার হরমোন জিনিসটা কি ওইটাই পড়ে নিই। দেখো, হরমোন জিনিসটা কি? এই হরমোন শব্দটা কিন্তু আমরা অনেক শুনেছি। হ্যাঁ, হরমোন জিনিসটা একটা জৈব রাসায়নিক বস্তু। হরমোন আমাদের শরীরের একটা জৈব রাসায়নিক বস্তু। এই জৈব রাসায়নিক বস্তুটা আমাদের শরীরের সকল ধরনের জৈব রাসায়নিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে। একটা প্রাণী দেহের সকল জৈব রাসায়নিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে যেই জৈব রাসায়নিক বস্তুটা, সেটাকে বলা হয় হরমোন। হরমোন আমাদের বডির কোন জায়গা থেকে আসে? হরমোন আসে আমাদের বডির অন্তঃক্ষরা গ্রন্থি থেকে।
এই অন্তঃকরা গ্রন্থি থেকে হচ্ছে হরমোন নিঃসৃত হয় এবং আমাদের এইটাই হচ্ছে একটা জৈব রাসায়নিক বস্তু, এটা হচ্ছে আমাদের শরীরের সকল জৈব রাসায়নিক কার্যক্রম নিয়ন্ত্রণ করতেছে। এখন এই উদ্ভিদ হরমোন হচ্ছে, তাহলে আমাদের প্রাণীদেহের হরমোন আছে, ঠিক তেমনি উদ্ভিদ দেহেও হরমোন রয়েছে। তো এই উদ্ভিদ হরমোনগুলোকে হচ্ছে ভাইয়া বলা হয় ফাইটো হরমোন। এই উদ্ভিদ হরমোনগুলাই হলো ফাইটো হরমোন। এখন আমরা যখন হচ্ছে তোমার এই হরমোন রিলেটেড পড়বো, আমরা ফার্স্টে উদ্ভিদ হরমোন নিয়েই পড়বো। উদ্ভিদ হরমোনের কিছু কয়েকটা হরমোন দেওয়া আছে আমাদের বইয়ে, আমরা জাস্ট ওই হরমোনগুলো নিয়েই পড়বো। তো আমরা পরে পেজে ফেরত যাচ্ছি। আচ্ছা, তাহলে হরমোন জিনিসটা কি? হরমোন হচ্ছে তোমার বডির একটা জৈব রাসায়নিক পদার্থ, যেটা তোমার বডির অন্তঃকরা গ্রন্থি থেকে তৈরি হয় এবং ওরা হচ্ছে নালীবিহীন গ্রন্থি, বুঝছো? ওরা ডিরেক্টলি রক্তে মাধ্যমে বাহিত হয়ে শরীরের বিভিন্ন জায়গায় যায়। এখন ওদের উৎপত্তিস্থল থেকে ওরা হচ্ছে দূরবর্তী জায়গায় গিয়ে কাজ করে। যেখানে উৎপত্তি হয় সেখানে কিন্তু কোনো হরমোন কাজ করে না। যে কোনো একটা হরমোন তোমার হচ্ছে ওই দূরবর্তী স্থানে গিয়ে ওর নিজের কার্যক্রমটা করে থাকে। আচ্ছা, এখানে উদ্ভিদের সমন্বয়ের জন্য কি করতে হবে? উদ্ভিদের যে সকল হরমোন পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হরমোন হচ্ছে অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন ইত্যাদি। এছাড়া তোমার হচ্ছে আছে কি অ্যাবসাইসিক অ্যাসিড, তারপর হচ্ছে ইথিলিন। এগুলো হচ্ছে একটা উদ্ভিদের জন্য তোমার উদ্ভিদের উল্লেখযোগ্য ফাইটো হরমোনগুলা। কিছু এখানে উপকার করে, কিছু এখানে উপকার করে না। যেমন তোমার অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন এগুলো কিন্তু বৃদ্ধি সহায়ক। অন্যদিকে তোমার অ্যাবসাইসিক অ্যাসিড, ইথিলিন এগুলো কিন্তু বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে। কিন্তু এই পাঁচটাই হচ্ছে উদ্ভিদের জন্য একদম উল্লেখযোগ্য পাঁচটা হরমোন। এই পাঁচটা হরমোন সম্পর্কে আমরা একটু পড়বো। যেমন ধরো, এছাড়া কি আছে, পাতায় ফ্লোরিজেন নামক এক ধরনের হরমোন আছে, তা হচ্ছে পত্রমুকুলে স্থানান্তরিত হয়ে পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে। এক কথায় ফ্লোরিজেন যে হরমোনটা, ফ্লোরিজেন হরমোনটা হচ্ছে উদ্ভিদে ফুল উৎপন্ন করে। এইটা ইম্পর্টেন্ট একটা লাইন, এখান থেকে সবসময় দেখবে তোমার হচ্ছে এমসিকিউ আসবে যে তোমার হচ্ছে উদ্ভিদের ফুল উৎপন্ন করতে কোন হরমোনটা কাজ করে বেশি। যেহেতু এখানে স্টুডেন্টরা প্যাচ লাগায় কোন জায়গায়, দেখো আমরা কিন্তু নর্মালি এইভাবে বলে নিচ্ছি যে তোমার হচ্ছে উদ্ভিদের জন্য উল্লেখযোগ্য হরমোন কি কি, অক্সিন, জিবেরেলিন, ইথিলিন, অ্যাবসিসিক অ্যাসিড আর হচ্ছে সাইটোকাইনিন। কিন্তু এখানে কিন্তু ফ্লোরিজেন নামটা নাই। তো যখন কোয়েশ্চেনে এরকম চলে আসে যে তোমার হচ্ছে উদ্ভিদের ফুল উৎপন্ন করতে সাহায্য করে কে, তখন কেউ ফ্লোরিজেন কথাটা ভাবেই না। বাট আসলে ফ্লোরিজেন হচ্ছে এমন একটা হরমোন যেটা হচ্ছে উদ্ভিদের পত্রমুকুলকে পুষ্পমুকুলে স্থানান্তরিত করে এবং এই পত্রমুকুলকে পুষ্পমুকুলে স্থানান্তরিত করার মাধ্যমেই হচ্ছে তোমার উদ্ভিদের ফুল উৎপন্ন করে থাকে। এখন চলো আমরা অন্যান্য হরমোনগুলোকে নিয়ে একটু পড়ি। এটা তোমাদের বই থেকে দেওয়া হয়েছে। অক্সিন, অক্সিনটা কি? অক্সিন হচ্ছে একটা হরমোন যেটা চার্লস ডারউইন সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন এবং তিনি উদ্ভিদের ভ্রূণমুকুল আবরণীর উপর আলোর প্রভাব লক্ষ্য করেন। আচ্ছা, এখানে উদ্ভিদের উপর আলোর প্রভাব জিনিসটা যদি আমি বলতে চাই, দেখো উদ্ভিদের উপর আলোর প্রভাব দুই ধরনের হয়ে থাকে। হ্যাঁ, আলোর উপর নির্ভর করে উদ্ভিদের চলন মানে উদ্ভিদের বৃদ্ধিও বলতে পারো। হ্যাঁ, উদ্ভিদের বৃদ্ধি নির্ভর করে হচ্ছে গিয়ে তোমার এই আলোর উপর। উদ্ভিদের কিছু কিছু অংশ আছে যেগুলো আলো যেদিকে আসে সেদিকেই যায়। মানে তোমার ধরো আলো এরকম তির্যকভাবে আসতেছে, তাহলে উদ্ভিদের কিছু কিছু অংশের বৃদ্ধি হবে ওই তির্যকভাবে। কিছু কিছু অংশ আছে যেগুলো আলোর বিপরীত দিকে যায়, মানে আলো আসতেছে দিক দিয়ে, তাহলে ও যাবে হচ্ছে এই দিকে আরো নিচের দিক দিয়ে। তো যারা হচ্ছে আলোর দিকে যায় তাদেরকে বলা হয় পজিটিভ ফটোট্রপিজম, যারা হচ্ছে আলোর বিপরীত দিকে যায় তাদেরকে বলা হয় নেগেটিভ ফটোট্রপিজম। তার মানে আলোর উপর নির্ভর করে উদ্ভিদের যে চলনটা সেটাকে বলা হয় কি ফটোট্রপিজম। আলোর দিকে চলন হলে সেটা হবে পজিটিভ ফটোট্রপিজম, আলোর বিপরীতে চলন হলে সেটা হবে হচ্ছে নেগেটিভ ফটোট্রপিজম। আচ্ছা, তো আমরা এখানে দেখি যে জিনিসটা, ওই যে চার্লস ডারউইন অক্সিন হরমোন আবিষ্কার করছিলেন কিভাবে, তিনি হচ্ছে ভ্রূণমুকুল আবরণীর উপর আলোর প্রভাব লক্ষ্য করতেছিলেন। দেখো, আলোর তির্যকভাবে একদিকে লাগলে ভ্রূণমুকুল আবরণী কি হয়, আলোর উৎসর দিকে বাঁকা হয়ে যায়, বৃদ্ধি লাভ করে। প্রকৃতপক্ষে তিনি হচ্ছে ভ্রূণমুকুল আবরণীর অগ্রভাগে অবস্থিত রাসায়নিক পদার্থটি আবিষ্কার করেন, যেটা ছিল হচ্ছে বৃদ্ধি সহায়ক হরমোন অক্সিন। এই অক্সিন জিনিসটার মেন কাজ কি, দেখো অক্সিন প্রয়োগ করে শাখা কলমে মূল গজায় আর হচ্ছে ফলের অকালে ঝরে পড়া রোধ করে। অক্সিন কি করতেছে, অক্সিন প্রয়োগ করে হচ্ছে তোমার শাখা কলমে মূল গজানো হচ্ছে। অক্সিন শাখা কলমে মূল গজাতে এবং হচ্ছে গিয়ে তোমার ফলের অকালে ঝরে পড়া রোধ করতে ব্যবহার করা হয়, যেটা আবিষ্কার করেছিলেন হচ্ছে চার্লস ডারউইন।
আমাদের পরের কোয়েশ্চেন জিববেরেলিন। জিববেরেলিন হচ্ছে গিয়ে তোমার চারা গাছ, বীজপত্র এবং বীজের বর্ধিংশ অঞ্চলে দেখা যায় এবং এর প্রভাবে কি হয়, এর প্রভাবে হচ্ছে উদ্ভিদের পর্ব মধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এই জন্য খাটো উদ্ভিদে এই হরমোন প্রয়োগ করলে কি হবে, উদ্ভিদটি অন্য সব সাধারণ উদ্ভিদ থেকে অধিক লম্বা হয়। এটা মেনলি এটার ইউজ কি, এটার ইউজ হচ্ছে বীজের সুপ্তাবস্থা, বীজের সুপ্তাবস্থা কাটাতে এর কার্যকারিতা রয়েছে। আচ্ছা এখানে একটা কথা বলে নিই, আমি তোমাদের বইয়ে এই জিনিসটা উল্লেখ করা নাই, বাট ধান গাছের বাকানে বলে একটা তোমার হচ্ছে রোগ হয়ে থাকে, ধানের বাকানে রোগ। এই ধানের বাকানে রোগ হলে কি হয়, ধান গাছের যে নর্মাল সাইজ থাকে তার থেকে অনেক বেশি লম্বা হয়ে যায় ধান গাছ। এটা যদিও ক্ষতিকর, কিন্তু তোমার হচ্ছে এই যে এই ধান গাছের বাকানি রোগটা হয়েছিল, সেখান থেকে তোমার হচ্ছে বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে তোমার এই ধান গাছের বাকানি রোগটার জন্য দায়ী হচ্ছে একটা হরমোন, যেটা হচ্ছে এই সেই তোমার জিববেরেলিন। তো এখানে এই তখন ওই বিজ্ঞানীরা ভাবলো কি, যদিও বাকানি রোগ মানে জিববেরেলিন ধান গাছের ক্ষতি করতেছে, কিন্তু এমন কিছু কিছু গাছ আছে যেগুলো আমরা চাই লম্বা হোক। এরকম অনেক গাছ আছে না যেগুলো আমরা চাই লম্বা হোক, তাড়াতাড়ি লম্বা হোক, তাড়াতাড়ি বৃদ্ধি ঘটুক। তো সেক্ষেত্রে আমরা যদি ওই যে জিববেরেলিন হরমোনটা আছে সেটা ওই গাছগুলোতে স্থানান্তর করতে পারি, ওই গাছগুলোতে দিতে পারি, তাহলে কিন্তু সেটা আমার জন্য লাভজনক হবে। গাছগুলার বৃদ্ধি আমি করতে পারি এই জিববেরেলিন হরমোন দিয়ে। তো সেই থেকে হচ্ছে গিয়ে তোমার এই জিববেরেলিন হরমোনের তৈরি হয়েছিল, এবং এগুলো হচ্ছে যেগুলোকে আমি হচ্ছে খাটো গাছ আমি দ্রুত বৃদ্ধি হোক, লম্বা হোক চাই, তাদের ক্ষেত্রে এই তোমার হচ্ছে এই জিববেরেলিন হরমোনটা প্রয়োগ করতে পারি। আমরা যদি পরের স্লাইডে যাই, এখানে ইথিলিন বলে একটা হরমোন আছে। ইথিলিন হরমোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ইথিলিন কিন্তু একটা গ্যাসীয় পদার্থ। ইথিলিন কিন্তু একটা গ্যাসীয় পদার্থ, বাকি সব হরমোন হচ্ছে তোমার তরল জাতীয় পদার্থ, একমাত্র ইথিলিন হরমোনটাই হচ্ছে গ্যাসীয় পদার্থ। ইথিলিন জিনিসটা কি করে, ইথিলিন হচ্ছে গিয়ে ফল পাকাতে সাহায্য করে থাকে। এই হরমোন ফল, ফুল, বীজ, পাতা এবং মূলেও দেখা যায়। এর প্রভাবে চারাগাছে বিকৃত বৃদ্ধি লক্ষ্য করা যায়। চন্দ্রমল্লিকা হচ্ছে একটা ছোট দিনের উদ্ভিদ। উদ্ভিদটির পত্র আলোক পর্যায়ের উদ্দীপক উপলব্ধি স্থানে তোমার হচ্ছে স্থান বলে পরিগণিত হয়। উদ্ভিদের পুষ্প প্রস্ফুটন দিবা দৈর্ঘ্যের উপর অধিক নির্ভরশীল। উদ্ভিদের পুষ্প সৃষ্টিতে উষ্ণতার প্রভাবও বিজ্ঞানীরা প্রমাণ করেছেন। আচ্ছা, যদিও আমাদের এখান থেকে এত ডিটেলসে কিছু জানতে হবে না, তোমার হচ্ছে মেনলি আমরা মনে রাখবো কি ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ, এবং ইথিলিনের কাজটা মনে রাখবো, ইথিলিন হচ্ছে গিয়ে আমার ফল পাকাতে সাহায্য করে। তো আমরা এই তিনটা হরমোন থেকে তিনটা জিনিস মনে রাখলেই চলতেছে। ইথিলিন কি, ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ, ইথিলিন কি করে, ফল পাকাতে সাহায্য করে। জিববেরেলিন কি ছিল, জিববেরেলিন হচ্ছে কি করে, জিববেরেলিন হচ্ছে চারাগাছ, বীজপত্র এবং পত্রের বর্ধিংশ অঞ্চলে পাওয়া যায়। এরা হচ্ছে বীজের সুপ্তাবস্থা কাটাতে কার্যকারিতা রয়েছে, এরা হচ্ছে মেনলি কাজ করে বীজের সুপ্তাবস্থা কাটাতে। তারপর আছে হচ্ছে গিয়ে তোমার অক্সিন। অক্সিন হচ্ছে চার্লস ডারউইন আবিষ্কৃত, এবং অক্সিন প্রয়োগে কি হয়, শাখা কলমে মূল গজায় এবং ফলের অকালে ঝরে পড়া রোধ করা যায়। এই ফাইটোহরমোন রিলেটেড আমাদের জাস্ট এইটুকু পড়লেই চলবে। এখানে তোমার হচ্ছে ফাইটোহরমোন থেকে তোমার আর তেমন কিছু আমাদের পড়তে হবে না। ফাইটোহরমোন জিনিসটা কি, ফাইটোহরমোন জিনিসটা হচ্ছে উদ্ভিদ হরমোন। আচ্ছা, এখানে তোমার হচ্ছে একটা ছোট পড়া দিয়ে দিছে, এটা আমরা একটু পড়ে নিই। এখানে কি বলছে দেখো তো, উদ্ভিদ ও অন্যান্য জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পন্ন। উদ্ভিদেরও কিন্তু অনুভূতি আছে, এবং এই জন্য কি তারা উদ্ভিদগুলো হচ্ছে বহির এবং অভ্যন্তরীণ এবং বহি উদ্দীপক বিভিন্ন উদ্দীপনা তৈরি করে, যার ফলে হচ্ছে উদ্ভিদের চলন এবং বৃদ্ধি সংঘটিত হয়। এইসব চলনকে বলা হয় ট্রপিক চলন। আচ্ছা, এখান থেকে একটু তোমাকে যদি পড়াই, উদ্ভিদের তোমার হচ্ছে আলো নির্ভর চলন ঘটে, উদ্ভিদের আলো নির্ভর চলন হয়। কিছুক্ষণ আগে যেটা মুখে মুখে বলতেছিলাম, এই আলোর উপর নির্ভর করে চলনকেই বলা হয় হচ্ছে গিয়ে তোমার ফটোট্রপিজম। দেখো, এখানে আমরা প্রত্যেকটা ওয়ার্ড পড়ার সময় তাদেরকে একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য বিষয়টা সহজ হবে। ফটো মানে হচ্ছে গিয়ে কি, ফটো মানে হচ্ছে গিয়ে আলো, ফটো মানে আলো, যেমন ফটোসিনথেসিস, তারপর হচ্ছে এরকম অনেক ওয়ার্ড পাবা, যেটা ফটো মানে হচ্ছে আলো, আর ট্রপিজম মানে হচ্ছে চলন। তাহলে ফটোট্রপিজম মানে কি, আলো নির্ভর চলন। ফটোট্রপিজম মানে কি, আলো নির্ভর চলন। আমরা একটু আগে বলেছিলাম এই ফটোট্রপিজম হচ্ছে গিয়ে তোমার দুই টাইপের হয়, একটা হচ্ছে পজিটিভ ফটোট্রপিজম, একটা হচ্ছে নেগেটিভ ফটোট্রপিজম। পজিটিভ ফটোট্রপিজম হচ্ছে আলোর দিকে চলন, পজিটিভ ফটোট্রপিজম হচ্ছে আলোর দিকে চলন।
আর নেগেটিভ ফটোট্রপিজম হচ্ছে আলোর বিপরীতে চলন। আলোর বিপরীতে চলন হচ্ছে নেগেটিভ ফটোট্রপিজম। সবসময় মনে রাখবা পজিটিভ ফটোট্রপিজম করে হচ্ছে পাতা, কাণ্ড, এগুলা পাতা, কাণ্ড, তারপর হচ্ছে তোমার শাখা প্রশাখা, এগুলা ওরা হচ্ছে সবসময় আলোর দিকে চলন করে থাকে। আর আলোর বিপরীতে চলন করবে হচ্ছে একমাত্র উদ্ভিদের মূল। তার মানে নেগেটিভ ফটোট্রপিজম দেখতে পাবো আমরা উদ্ভিদের মূলে, আর পজিটিভ ফটোট্রপিজম দেখতে পাবো হচ্ছে পাতা, কাণ্ড এবং শাখাতে। আচ্ছা, এখানে হচ্ছে তোমার হরমোনের ব্যবহার আছে। হরমোনের ব্যবহার আমরা কিন্তু আলাদা আলাদা করে অক্সিন, জিবেরেলিন, ইথিলিন প্রত্যেকটা হরমোনের আলাদা আলাদা করে কিন্তু আমরা ব্যবহার করে ফেলেছি। এখানে আবার একটু এটাকে দেখি ওরা বিস্তারিত লিখছে কিনা। অক্সিন এবং অন্যান্য কৃত্রিম হরমোন শাখা কলমে মূল উৎপাদনে সাহায্য করে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কি ক্ষতস্থান পূরণে সাহায্য করে। ওই যে তোমার ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কি করে ক্ষতস্থান পূরণে সাহায্য করে। এখানে একটা এক্সট্রা লাইন দিয়ে দিছে, এটা মনে রাখতে হবে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কি করতেছে? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ক্ষতস্থান পূরণে সাহায্য করতেছে। অক্সিন প্রয়োগের ফলে কি হয়? ফল মোচন বিলম্বিত হয়। ফল মোচন মানে হচ্ছে এক কথায় ফলের ঝরে পড়া। অক্সিন প্রয়োগে তুমি হচ্ছে ফলের ঝরে পড়াটাকে বিলম্বিত করতে পারবা। আর কি করে? বিভিন্ন উদ্দীপক যেমন আলো, পানি, অভিকর্ষ ইত্যাদি উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে। তাহলে এইটুকু ছিল হচ্ছে আমাদের এই সমন্বয় নিঃসরণের উদ্ভিদ পার্টটা। এখান থেকে আমরা কি পড়ছি? এই উদ্ভিদ পার্ট থেকে আমরা হচ্ছে জাস্ট এই জিনিসটুকুই পড়লাম। তোমার এখানে কিছু কিছু হরমোন আছে, হরমোনগুলো কি কাজ করে সেটা নিয়ে। এখন হচ্ছে আমরা যাব স্নায়ুতন্ত্রে। আচ্ছা, স্নায়ুতন্ত্র শুরু করার আগে আমি তোমাদের স্নায়ুতন্ত্র নিয়ে একটু ধারণা নিয়ে নিই। স্নায়ুতন্ত্র উদ্ভিদ দেহে কিন্তু স্নায়ুতন্ত্র নেই। উদ্ভিদ দেহের সমন্বয় করতেছে হচ্ছে গিয়ে তোমার উদ্ভিদ দেহের সমন্বয় পরিচালিত হচ্ছে গিয়ে ফাইটো হরমোন দিয়ে। কিন্তু মানুষের দেহে কিন্তু হ্যাঁ, মানুষের দেহে হরমোনের কাজ আছে, কিন্তু মানুষের দেহের সমন্বয় নিয়ন্ত্রক হচ্ছে এই স্নায়ুতন্ত্র। মানুষের দেহের সমন্বয় নিয়ন্ত্রক হচ্ছে গিয়ে এই স্নায়ুতন্ত্র। তো এই স্নায়ুতন্ত্রের মাধ্যমেই হচ্ছে মানুষের দেহের সমন্বয় হয়ে থাকে। ধরো তুমি হচ্ছে খেতে চাচ্ছ, তুমি হাত দিয়ে খাবা, তুমি কিছু লিখতে চাচ্ছ লিখবা, তুমি হাঁটতে চাচ্ছ, তুমি ঘুমাতে চাচ্ছ, সব কিছু হচ্ছে তোমার স্নায়বিক কাজ, এবং এই স্নায়বিক কাজগুলো নিয়ন্ত্রণ করবে হচ্ছে তোমার স্নায়ুতন্ত্র। একটু পরে আমরা স্নায়ুতন্ত্রের ডিভিশন পড়বো, বাট আমাদের এখানে মানে যেহেতু স্নায়ুতন্ত্রের ইন্ট্রোডাকশন শুরু করতেছি আগেই পড়ে নিই। দেখো, মানুষের বডিতে সমন্বয় নিয়ন্ত্রণকারী অঙ্গ হচ্ছে গিয়ে স্নায়ুতন্ত্র, এবং এই মানবদের দেহে স্নায়ুতন্ত্র হচ্ছে গিয়ে তোমার প্রধানত মানুষের দেহের স্নায়ুতন্ত্রকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে গিয়ে তোমার প্রান্তীয় স্নায়ুতন্ত্র, and last one is স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। আমরা এখানে মেনলি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পার্টগুলো পড়ব। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পার্ট হচ্ছে গিয়ে মস্তিষ্ক, মানে আমাদের ব্রেইন। এছাড়া আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় সুষুম্না কাণ্ড। ইংলিশে বললে এটা হচ্ছে আমার ব্রেইন, সুষুম্না কাণ্ড হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। এই দুটো হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পার্ট। আচ্ছা, স্নায়ুতন্ত্র জিনিসটা কি? স্নায়ুতন্ত্র জিনিস হচ্ছে প্রাণীদেহে তোমার হচ্ছে সমন্বয় করার জন্য তোমার হচ্ছে যেই অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করার জন্য প্রাণীদেহে সমন্বয় বা তোমার হচ্ছে কি বলে পরিচালনা, তোমার হচ্ছে ধারাবাহিকতা রক্ষার জন্য যেই অঙ্গগুলা কাজ করে সেই অঙ্গগুলাকে একত্রে বলা হয় হচ্ছে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রের মধ্যে আছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এর মধ্যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পার্ট হচ্ছে দুইটা, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড অর স্পাইনাল কর্ড। আচ্ছা, তো এই যে আমরা এখানে স্নায়ুতন্ত্র শুরু করছি, আচ্ছা, তো স্নায়ুতন্ত্র জিনিসটা কি? স্নায়ুতন্ত্র জিনিসটা দেখি আমরা। বহুকোষী জীবের দেহে টিস্যু, অঙ্গতন্ত্র
ইত্যাদি ভিন্ন ভিন্ন ঘটন পরিলক্ষিত হয়। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে রয়েছে অগণিত কোষের বিচিত্র কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডের সাথে যোগসূত্র রচনা করা এবং পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য জীবদেহে দ্রুত যোগাযোগ রক্ষা করা প্রয়োজন। যেমন কারো দুঃখে তোমার কান্না পায়, কারো খুশিতে তুমি খুশি হও, পরীক্ষায় ভালো ফল করলে তোমার হচ্ছে আনন্দ হয়। এই কাজগুলো ঘটে হচ্ছে বিভিন্ন উদ্দীপকের কার্যকারিতার ফলে। দেহের বিভিন্ন অংশের উদ্দীপনা বহন করে দেহের বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন করা এবং পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করাই হচ্ছে স্নায়ুতন্ত্রের প্রধান কাজ। তাহলে আমাদের স্নায়ুতন্ত্রের কাজ কি? আমাদের দেহের সমন্বয় রক্ষা করা, বাহিরের উদ্দীপকের সাথে হচ্ছে সাড়া প্রদান করা, বহির উদ্দীপকের সাথে সাড়া প্রদান করা, সেগুলো হচ্ছে স্নায়ুতন্ত্র। তোমার চোখে হঠাৎ করে বেশি লাইট পড়লে তুমি হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলবা, তুমি নিজের চোখ বন্ধ করে ফেলবা, সেটা স্নায়ুতন্ত্রের কাজ। তোমার খিদে লাগলে তুমি খেতে যাবা, যেটা তোমার স্নায়ুতন্ত্রের কাজ। তোমার ঘুম পাইছে, তুমি ঘুমাবা, সেটা হচ্ছে তোমার স্নায়ুতন্ত্রের কাজ। আচ্ছা, প্রাণীদেহের যে তন্ত্র কি করে দেখো তো। প্রাণীদেহের যে তন্ত্র দেহের অঙ্গের সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলী সমন্বয় সাধন করে এবং উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টির মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, তাকে বলা হয় স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রের প্রধান কাজ কি? স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কি? স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হচ্ছে গিয়ে তোমার মস্তিষ্ক। উন্নত মস্তিষ্কের কারণে মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে পরিগণিত হয়। মস্তিষ্ক অসংখ্য বিশেষ কোষ দ্বারা গঠিত, এরা নিউরন বা স্নায়ুকোষ নামে তৈরি। এখন দেখো এখানে নিউরন বা স্নায়ুকোষ চলে আসছে। তো আচ্ছা, আমাদের যে স্নায়ুতন্ত্র আছে, স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্রের তোমার হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যকরী একক হচ্ছে নিউরন বা কার্যকরী একক। এই স্নায়ুতন্ত্রের গঠনগত বা কার্যকরী একক হচ্ছে আমাদের নিউরন। তার মানে আমাদের স্নায়ুতন্ত্র কিন্তু অসংখ্য লক্ষ 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 নিউরনের সমন্বয়ে গঠিত এবং এই নিউরনের মাধ্যমে কিন্তু তোমার প্রাণীদেহের আমাদের প্রাণীদেহের সমন্বয় রক্ষিত হয়। মানে আমাদের প্রাণীদেহের এক জায়গা থেকে অন্য জায়গায় তোমার হচ্ছে এই যে তোমার আমাদের যে স্নায়বিক উদ্দীপনাগুলো আছে, আমাদের এই উদ্দীপনাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হচ্ছে এই নিউরনের মাধ্যমে। নিউরন হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমাদের স্নায়বিক উদ্দীপনার প্রধান ভূমিকা পালন করতেছে। তো আমরা এখানে নিউরন নিয়ে একটু লেখাপড়া করব। তোমার এখানে বলা আছে স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একক। স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একককে বলা হয় স্নায়ুকোষ বা নিউরন। নিউরন মানবদেহের কি দীর্ঘতম কোষ? এটা অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। মানবদেহের দীর্ঘতম কোষ কোনটা? মানবদেহের দীর্ঘতম কোষ হচ্ছে আমাদের এই নিউরন। নিউরন হচ্ছে কি স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যকরী একক। স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী নিউরন হচ্ছে দীর্ঘতম কোষ। নিউরন দুইটি প্রধান অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে কোষদেহ, আরেকটা হচ্ছে প্রলম্বিত অংশ। দুইটি প্রধান অংশ নিয়ে গঠিত, কোষদেহ এবং প্রলম্বিত অংশ। আমরা হচ্ছে নিউরনের একটা গঠনগত চিত্র দেখব। তোমার এইখানে যদি এখানে তো সুন্দর করে দেওয়া আছে নাই, এই যে এখানে দেওয়া আছে চিত্রটা, বাট আমি তোমাদের জন্য সুন্দরভাবে আরো এঁকে দিচ্ছি নিউরনের গঠনগত মানে নিউরনের চিত্রটা। তো আমরা নিউরন বলতে কি বুঝবো? নিউরন হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যকরী একক। স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যকরী একক হচ্ছে নিউরন। একটা নিউরনকে তুমি ইচ্ছা করলে অনেক সহজেই আঁকতে পারো। যেমন আমি আগে আঁকি। এইটা হচ্ছে মোটামুটি একটা নিউরনের উপরের অংশ। নিউরনের নিচের অংশ কিভাবে আঁকতে পারি? এখানে এইটা হচ্ছে আমাদের একটা নিউরন। এই নিউরনটা প্রধানত হচ্ছে দুইটা অংশে বিভক্ত।
এই নিউরনটাকে প্রথমত আমরা হচ্ছে তোমার দুইটা অংশে বিভক্ত করতে পারি। যেমন তোমার নিউরনের এইটুকু পার্টকে বলা হয় হচ্ছে একটা নিউরনের কোষদেহ। আচ্ছা, নিউরন জিনিসটা বারবার বলতেছি, নিউরন জিনিসটা কি? নিউরন জিনিসটা হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যকরী একক। স্নায়ুতন্ত্র জিনিসটা কি? স্নায়ুতন্ত্র হচ্ছে মানবদেহের তোমার হচ্ছে সমন্বয় নিঃসরণ নিয়ন্ত্রণ করে, যে মানবদেহের প্রত্যেকটা অঙ্গের কার্যাবলী নিয়ন্ত্রণকারী এবং মানবদেহের সাথে বাইরের পরিবেশের সম্পর্ক রক্ষাকারী একটা জিনিস আছে, যেটাকে বলা হচ্ছে গিয়ে তোমার নিউরন। এই নিউরনের আমরা হচ্ছে এখন কি পড়তেছি? নিউরনের গঠন পড়তেছি। নিউরনের প্রধানত তোমার হচ্ছে দুইটা অংশ আছে। নিউরনের এইটুকুকে বলা হয় কোষদেহ, আর এইটুক হচ্ছে নিউরনের প্রলম্বিত অংশ। কোষদেহ এবং নিউরনের প্রলম্বিত অংশ। এখন আমাদের এই কোষদেহ এবং প্রলম্বিত অংশের বাইরে তোমার হচ্ছে নিউরনের আরও কিছু জিনিস আছে। যেমন নিউরনের এই জিনিসটা হচ্ছে আমার নিউক্লিয়াস। কোষদেহ এবং প্রলম্বিত অংশের মাঝামাঝি এই জিনিসগুলো পড়েছে, সরি, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পরে তোমার এই যে এই বড় অংশটুকু, এই বড় অংশটুকু, এই পুরো 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 অংশটুকু হচ্ছে গিয়ে অ্যাক্সন। এই পুরো অংশটুকু হচ্ছে আমার এক্সন। আমার এই যে এই অংশগুলা হচ্ছে ডেনড্রন। তাহলে এইটা একটা ডেনড্রন, এইটা ডেনড্রন, এইটা ডেনড্রন, এইটা এগুলো সবগুলো হচ্ছে ডেনড্রন। আর ডেনড্রন থেকে যে শাখা প্রশাখাগুলো বের হয় সেটা হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রন, ডেনড্রাইট, নিউক্লিয়াস। এছাড়া আছে আমার এক্সন। এক্সন থেকে যে শাখা প্রশাখাগুলা বের হয়েছে সেগুলাকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার এক্সন প্রান্ত। আচ্ছা, এছাড়া এটা তো ছিল হচ্ছে আমার এক্সন থেকে এক্সন প্রান্ত, নিউক্লিয়াস, ডেনড্রন, ডেনড্রাইট। এছাড়া দেখবা আমাদের বইয়ে কিছু জিনিস আছে, যেমন তোমার হচ্ছে এগুলাকে বলা হয় মাইলিন শীথ। মাইলিন শীথ। আর মাইলিন শীথের মাঝখানে যে গ্যাপ সেটাকে বলা হচ্ছে র্যানভিয়ারের পর্ব। এইটা হচ্ছে পুরোপুরি একটা নিউক্লিয়াসের ঘটন, নিউরনের ঘটন। একটা নিউরনের প্রধানত থাকে দুইটা অংশ, হ্যাঁ, একটা প্রধানত থাকে দুইটা অংশ, কোষদেহ আর হচ্ছে প্রলম্বিত অংশ। তারপর তোমার হচ্ছে কোষদেহে থাকে নিউক্লিয়াস, আর প্রলম্বিত অংশের দুইটা পার্ট। প্রলম্বিত অংশে মেইনলি থাকে হচ্ছে গিয়ে তোমার এক্সন আর ডেনড্রন। ডেনড্রন থেকে যে শাখা প্রশাখা বের হয় সেগুলাই হচ্ছে ডেনড্রাইট। এক্সন থেকে যে শাখা প্রশাখা সেটা হচ্ছে এক্সন প্রান্ত। এছাড়া থাকে র্যানভিয়ারের পর্ব, মায়োলিন শীথ। মায়োলিন শীথ হচ্ছে এক্সনটাকে যে তোমার আচ্ছাদন করে রাখতেছে, কভার করে রাখতেছে। এই মায়োলিন শীথের মাঝামাঝি, দুইটা মায়োলিন শীথের মাঝামাঝি যে গ্যাপ থাকে সেটাকে বলা হয় হচ্ছে র্যানভিয়ারের পর্ব। আচ্ছা, আমরা তাহলে এখন যদি দেখি আমাদের বইয়ের কত করে, এই যে তোমার স্নায়ুতন্ত্রের ঘটনায় কি ছিল, একটা কোষদেহ ছিল এবং একটা ছিল প্রলম্বিত অংশ। তারপর এখানে আমরা একটা চিত্র দেখেছিলাম, এখানে আমরা দেখলাম কিভাবে আঁকবো। এখন আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে একটু ডিটেলসে পড়ি। দেখো ভাইয়া, এই চিত্রটা কিন্তু এক্সামে মাস্ট আসবেই আসবে, এক্সামে মাস্ট আসবেই আসবে, এবং তোমাদের এই চিত্রটা শিখতে হবেই হবে। এইভাবে আঁকবা এবং এইভাবে সুন্দর করে লেভেল করে দিতে হয় যে কোন পার্টটা কি। তাহলে এবং লাস্টে কিন্তু তোমার হচ্ছে এরকম চিত্র নিউরন ইন্ডিকেট করে দিতে হবে, তাহলে তোমরা এটাতে ফুল মার্কস পাবা। এই চিত্রটা অনেক ইম্পর্ট্যান্ট, আমরা সবাই চিত্রটা শিখবো। এখানে আমরা যদি স্নায়ুকোষ বা নিউরন নিয়ে একটু করে পড়তে চাই, তাহলে দেখো এখানে স্নায়ুকোষ। কোষদেহ কি? কোষদেহ হচ্ছে নিউরনের প্রধান অংশ। কোষদেহে বিভিন্ন আকৃতির হয়, যেমন তোমার গোলাকার, ডিম্বাকার, নক্রাত্তাকার। আমরা যেটা আঁকছি সেটা হচ্ছে অনেকটা নক্রাত্তাকার টাইপের হয়ে গেছে। আচ্ছা, কোষদেহ কোষ আবরণী, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দ্বারা গঠিত। একটা জিনিস, এই কোষে সেন্ট্রিওল থাকে না, এই কোষে সেন্ট্রিওল থাকে না। আমরা কিন্তু মাইটোসিস মিওসিস কোষ বিভাজনের সময় এই জিনিসটা পড়েছিলাম যে প্রাণীদেহের নিউরনে হচ্ছে সেল ডিভিশন হয় না, কোষ বিভাজন হয় না। এই কোষ বিভাজন না হওয়ার কারণ হচ্ছে কার্নি কোষে কোনো তোমার এই কোষে কোনো সেন্ট্রিওল থাকে না, আর এরা অন্যান্য কোষের মতো বিভাজিত হয় না। আচ্ছা, প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশকে কি করে? কোষদেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলে। প্রলম্বিত অংশ হচ্ছে দুই ধরনের, মানে দুইটা পার্ট আছে এখানে, একটা হচ্ছে এক্সন, একটা হচ্ছে ডেনড্রন। এক্সন কি? এক্সন হচ্ছে কোষদেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে বলা হয় এক্সন।
অ্যাক্সনের যে প্রান্তে কোষ দেওয়া থাকে তার বিপরীত প্রান্ত থেকে শাখা বের হয়, ওই নিউরনে একটি নিউরনে একটা মাত্র অ্যাক্সন থাকে। ডেনড্রন জিনিসটা কি? কোষদেহের চারদিক থেকে উৎপন্ন শাখাগুলোকে বলা হয় ডেনড্রন। এগুলো বেশি হয়, লম্বা হয় না। ডেনড্রন থেকে সৃষ্ট শাখাগুলোকে বলা হয় ডেনড্রাইট। এদের দ্বারা স্নায়ুতন্ত্রের নিউরনের দেহের দিকে এদের দ্বারা কি হয়? এদের দ্বারা স্নায়ুতারণাটা হচ্ছে কি তোমার নিউরনের দেহের দিকে পরিবাহিত হয়। একটি স্নায়ুকোষের অ্যাক্সন অন্য একটি স্নায়ুকোষের ডেনড্রাইটের সাথে মিলিত হওয়াকে সিনাপসিস বলে। সিনাপসিসের মাধ্যমে হচ্ছে স্নায়ুতারণা তোমার এক কোষ থেকে অন্য কোষে পরিবাহিত হয়ে থাকে। এই যে তোমার এখানে আমাদের চিত্রটা, আচ্ছা আমরা একটু চিত্রটাতে যাইনি আগে। এই যে দেখো, এখানে একটা নিউরনের এক্সন প্রান্ত আর একটা নিউরনের হচ্ছে ডেনড্রাইট। আমাদের বডিতে তো অসংখ্য লক্ষ 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 নিউরন আছে, রাইট? তো এখানে প্রত্যেকটা নিউরন একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে, প্রত্যেকটা নিউরন একজন আরেকজনের সাথে যুক্ত থাকে। কিভাবে যুক্ত থাকে? একটা নিউরনের ডেনড্রাইট এবং আরেকটা নিউরনের এক্সন প্রান্ত, একটা নিউরনের ডেনড্রাইট আরেকটা নিউরনের এক্সন প্রান্ত একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে। এই যে এই জিনিসটুকু মানে এই পার্টটুকু আর ওই পার্টটুকু, এটা হচ্ছে একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে। এই কানেকশন পয়েন্টটাকে বলা হয় হচ্ছে গিয়ে সিনাপস। এই সিনাপসের মাধ্যমেই হচ্ছে একজন আরেকজনের সাথে মানে একটা নিউরন আরেকটা নিউরনের সাথে কানেক্টেড থাকে। এমনভাবে ধরো তোমার পায়ের আঙুল থেকে শুরু করে তোমার ব্রেইন পর্যন্ত প্রত্যেকটা নিউরন একটা নিউরন আরেকটা নিউরনের সাথে কানেক্টেড আছে এই সিনাপসিসের মাধ্যমে। এবং এই সিনাপসটা তৈরি করতেছে কিভাবে? অ্যাক্সন প্রান্ত আরেকটা নিউরনের ডেনড্রাইটের সাথে মিলিত হয়ে এই সিনাপসটা তৈরি করতেছে। তো ওরা এখানে ওই জিনিসটুকুই বলছে যে তোমার কি হয়, একটি স্নায়ুকোষের অ্যাক্সন অন্য একটি স্নায়ুকোষের ডেনড্রাইটের সাথে মিলিত হওয়া স্থানকে বলা হয় সিনাপস। সিনাপসের মাধ্যমেই হচ্ছে স্নায়ুতারণা এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে পরিবাহিত হয়। এখানে দেখো এই যে একটা নিউক্লিয়াসের তোমার হচ্ছে এখানে অন্য কালি দিই, আচ্ছা দেখো এই যে এই পার্টটুকুতে একটা নিউরনের এক্সন প্রান্ত আরেকটা নিউরনের ডেনড্রাইটের সাথে, একটা নিউরনের এক্সন প্রান্ত আরেকটা নিউরনের ডেনড্রাইটের সাথে কিন্তু মিলিত হয়েছে। একটা নিউরনের এক্সন প্রান্ত আরেকটা নিউরনের ডেনড্রাইটের সাথে মিলিত হয়েছে এবং এই মিলিত স্থানগুলোকে আমরা কি বলবো? এই মিলিত স্থানগুলোকেই আমরা বলবো সিনাপসিস। এবং এই মিলিত হওয়ার মাধ্যমে কিন্তু একটা নিউরন থেকে আরেকটা নিউরনে তোমার স্নায়বিক উদ্দীপনাগুলা যাচ্ছে। এই স্নায়বিক উদ্দীপনা যাওয়াতেই কিন্তু আমাদের বডিতে এই নিউরনের মাধ্যমে অর্থাৎ স্নায়ুতন্ত্রের মাধ্যমে সমন্বয়টা বজায় রয়েছে। তো এখানে কি পড়তেছি? উদ্দীপনা বহন করা, প্রাণীদেহের ভিতরের এবং বাইরের পরিবেশের সাথে সংযোগ রক্ষা করা, প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের সাথে কাজের সমন্বয় সাধন করা, মস্তিষ্কে স্মৃতি ধারণ করা, চিন্তা করা এবং বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া এবং পরিচালনা করাই হচ্ছে নিউরনের প্রধান কাজ। নিউরনের কাজগুলো এখানে পেয়ে গেলাম এবং নিউরনের উদ্দীপনা বহন করার চিত্র এখানে দেখানো আছে। আচ্ছা তোমরা যদি এই চিত্রটা আঁকতে চাও তোমরা কিভাবে আঁকতে পারো? দেখো ভাইয়া, এই চিত্রটাকে আমি তোমাদের মতো সহজ করে দিই। পুরোপুরি বইয়ের মতো করে যদি তোমরা না আঁকতে চাও সেক্ষেত্রে আচ্ছা এটা হচ্ছে আমার একটা নিউরন, এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রলম্বিত অংশগুলো হচ্ছে ডেনড্রাইট। এখান থেকে তোমরা হচ্ছে একটা এক্সন বের করবা, এখানে দিতে হবে কি মাইলিন শীথ, তারপর এখানে আরেকটা নিউরনের ডেনড্রাইটটা কানেক্ট করে দিবা। এখানে থাকবে হচ্ছে আরেকটা মাইলিন শীথ, এই যে দেখো এখানে একটা নিউরনের ডেনড্রাইটের সাথে আরেকটা নিউরনের তোমার হচ্ছে গিয়ে এক্সন প্রান্ত, একটা নিউরনের এক্সন প্রান্তর সাথে আরেকটা নিউরনের ডেনড্রাইটটা কিভাবে সুন্দরভাবে কানেক্টেড হয়েছে, এই কানেক্টেড জায়গাটুকুকে, এই মিলন স্থলটাকেই বলা হয় হচ্ছে গিয়ে সিনাপস।
এখন ধরো তুমি হচ্ছে এইটাতে এই নিউরনটাতে কোনো একটা উদ্দীপনা দিছো, হ্যাঁ, তো এই উদ্দীপনাটা বাহিত হবে হচ্ছে এখান থেকে শুরু করে সিরিয়ালি যাইতে এক্সন প্রান্তে যাবে, এক্সন প্রান্ত হচ্ছে ওই নিউরনের ডেন্ড্রাইটের সাথে কানেক্টেড, আলটিমেটলি ওই নিউরনের ডেন্ড্রাইট থেকে এই নিউরনে আসবে এবং এই নিউরন দিয়ে যাবে। এভাবে হচ্ছে তোমার প্রত্যেকটা নিউরন একটা নিউরন আরেকটা নিউরনের সাথে সিনাপসিস দিয়ে কানেক্টেড আছে এবং এই সিনাপসিসের মাধ্যমেই হচ্ছে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে ক্রমান্বয়ে তোমার হচ্ছে উদ্দীপনা চলে যাচ্ছে। তো এই জিনিসটাকে এখানে দেখানো হয়েছে, আমরা এখানে আরেকটু অন্যভাবে দেখলাম এইটা। তারপরে এখানে হচ্ছে তোমার কথা আছে যেটা, সেটা হচ্ছে মেরুরজ্জু, বা আমি যেটাকে সুষুম্না কাণ্ড লিখেছিলাম, সেটাও হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা অংশ, মেরুরজ্জু বা সুষুম্না কাণ্ড। মেরুরজ্জুটা কি? মেরুদণ্ডের মধ্যে মেরুরজ্জু সংরক্ষিত থাকে, মেরুরজ্জুর ধূসর পদার্থ থাকে ভেতরে এবং শ্বেত পদার্থ থাকে বাইরে, অর্থাৎ মস্তিষ্কের উল্টা। আচ্ছা, এখানে মস্তিষ্ক নিয়ে যদিও এখনো আমরা পড়ি নাই, সেই জন্য হচ্ছে জিনিসটা কনফিউশন মনে হচ্ছে। আচ্ছা, আমি জিনিসটাকে এখানে ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আমাদের একটা হচ্ছে মস্তিষ্ক, আরেকটা হচ্ছে মেরুরজ্জু। একটা জিনিস মনে রাখবে তোমরা, আমাদের মস্তিষ্কতে তোমার হচ্ছে বাইরে থাকে ধূসর পদার্থ, এই জন্য মস্তিষ্ক দেখতে কিন্তু কিছুটা একটু ধূসর কালারের হয়। হ্যাঁ, মস্তিষ্কে বাইরে থাকে ধূসর পদার্থ আর ভিতরে থাকবে হচ্ছে শ্বেত পদার্থ। ইংলিশে বললে বাইরে হচ্ছে গিয়ে তোমার গ্রে ম্যাটার আর ভেতরে হচ্ছে গিয়ে হোয়াইট ম্যাটার। মেরুরজ্জুতে হয় পুরোপুরি জিনিসটার উল্টা, মেরুরজ্জুতে হচ্ছে গিয়ে তোমার বাইরে থাকে শ্বেত পদার্থ, যেটার আরেকটা নাম কি হোয়াইট ম্যাটার, আর ভেতরের দিকে থাকবে হচ্ছে গিয়ে ধূসর পদার্থ। এটার আরেকটা নাম হচ্ছে গ্রে ম্যাটার। আচ্ছা, তো তাহলে এই জিনিসটা ক্লিয়ার। মস্তিষ্কের বাইরে হচ্ছে ধূসর পদার্থ, ভেতরে হচ্ছে শ্বেত পদার্থ। মেরুরজ্জুতে হবে উল্টা, মেরুরজ্জুর বাইরে হবে গিয়ে শ্বেত পদার্থ এবং ভেতরে হবে হচ্ছে গিয়ে ধূসর পদার্থ। তো ওখানে এই জিনিসটা কই লিখছে, মেরুরজ্জুতে ধূসর পদার্থ থাকে ভেতরে এবং শ্বেত পদার্থ থাকে বাইরে, অর্থাৎ এটা হচ্ছে মস্তিষ্কের উল্টা। এবং মেরুরজ্জু কি? শ্বেত পদার্থের ভেতর দিয়ে আজ্ঞাবাহী এবং অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র হিসেবে যাতায়াত করে। আচ্ছা, তো সেখানে আমরা যাচ্ছি, এই পড়াতেও আমরা যাব এখন। এই যে এখানে চলে আসছে হচ্ছে তোমার প্রতিবর্তী ক্রিয়া বা প্রতিবর্তী চক্র। আচ্ছা, প্রতিবর্তী চক্র জিনিসটা কি বা প্রতিবর্তী ক্রিয়া জিনিসটা কি? আমরা কি তোমার হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন, রিফ্লেক্স ওয়ার্ডটা নিয়ে কখনো পড়ছি? রিফ্লেক্স সম্পর্কে কি আমাদের আইডিয়া আছে? আচ্ছা, আমরা রিফ্লেক্স ওয়ার্ডটা তো শুনছি অনেক সময়, রাইট? রিফ্লেক্স জিনিসটা কি জানো? রিফ্লেক্স হচ্ছে গিয়ে তোমার কিছু হচ্ছে, ধরো, আচ্ছা, রিফ্লেক্স বলতে আমরা কি বুঝি? ধরো নর্মালি তুমি একটা তুমি চা খাবা, ঠিক আছে, তুমি চায়ের কাপ নিছো, চায়ের কাপটা অনেক গরম লাগছে, তুমি সাথে সাথে হাত সরায় নিবা। তোমার হাতে হঠাৎ করে কিছু বিনলো, ধরো একটা সুই বিঁধে গেছে, তুমি সাথে সাথে হাতটা সরায় নিবা। তোমার চোখে অনেক আলু পড়তেছে, তুমি চোখ হচ্ছে বন্ধ করে নিবা, চোখের সামনে হাত ধরবা। তো এগুলো হচ্ছে আমাদের রিফ্লেক্স। তোমার হাতে মশা বসছে, তুমি কি বসে থাকবা দেখবা মশা কি করতেছে? না, তোমার হাতে মশা বসছে, তুমি সাথে সাথে চট দিয়ে হচ্ছে মশাটাকে মেরে ফেলবা। এই জিনিসগুলোই হচ্ছে আসলে আমাদের রিফ্লেক্স। আর রিফ্লেক্স জিনিসটাকে তুমি যদি হচ্ছে ডিফাইন করতে চাও, সংজ্ঞায়িত করতে চাও, তাহলে রিফ্লেক্স হচ্ছে গিয়ে আমাদের রিফ্লেক্স জিনিসটা কি? রিফ্লেক্স জিনিসটা হচ্ছে আমাদের তোমার স্নায়ুতন্ত্রেরই একটা অংশ। এখন এই অংশটা হচ্ছে গিয়ে তোমার কন্ট্রোল করা হয় সুষুম্না কাণ্ড অথবা মেরুরজ্জু দিয়ে, ব্রেন দিয়ে না। তার মানে আমাদের যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুইটা পার্ট ছিল না, ব্রেইন আর হচ্ছে গিয়ে মস্তিষ্ক আর হচ্ছে মেরুরজ্জু, এদের মধ্যে তোমার হচ্ছে মেরুরজ্জু দিয়ে মেনলি তোমার হচ্ছে এই কন্ট্রোল করা হয় এই যে তোমার এই
প্রতিবর্তী ক্রিয়া বা প্রতিবর্তী চক্র জিনিসটাকে। তো সেক্ষেত্রে আমরা কি করব, মেরুরজ্জু জিনিসটা দিয়ে যেটা কারেক্ট করবো সেটা হচ্ছে প্রতিবর্তী চক্র, প্রতিবর্তী ক্রিয়া। আর এই প্রতিবর্তী ক্রিয়াটা যেই চক্রের মাধ্যমে সম্পন্ন হয় সেটাই হচ্ছে গিয়ে প্রতিবর্তী চক্র। তো আমরা প্রতিবর্তী ক্রিয়া বুঝতে চাই যদি সবার আগে হচ্ছে আমি প্রতিবর্তী ক্রিয়া একটু সংক্ষেপে তোমাদের বুঝিয়ে নিই, তারপর হচ্ছে আমরা মানে বইয়ের পড়ায় যাব। তো প্রতিবর্তী ক্রিয়া জিনিসটা কি? প্রতিবর্তী ক্রিয়া জিনিসটা হচ্ছে তোমার বডিতে দুই ধরনের নিউরন থাকে। হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে তোমার গ্রাহক স্নায়ু, আচ্ছা কিছু দুই ধরনের স্নায়ু থাকে, দুই ধরনের স্নায়ুতন্ত্র বা নিউরন থাকে। একটাকে বলা হয় সেন্সরি নিউরন অথবা তোমার যেটাকে গ্রাহক স্নায়ু বলতে পারো, আরেকটা হচ্ছে মোটর নিউরন বা আজ্ঞাবাহী স্নায়ু। হ্যাঁ, আমরা এখানে জিনিসটা দেখি, আমাদের বডিতে তোমার হচ্ছে কিছু থাকে সেন্সরি নিউরন, যেটাকে বলা হচ্ছে গ্রাহক স্নায়ু। আর কিছু থাকে হচ্ছে গিয়ে তোমার মোটর নিউরন, আরেকটা নাম হচ্ছে গিয়ে আজ্ঞাবাহী স্নায়ু। আচ্ছা, এই দুটার নাম এমন হলো কেন? দেখো, যেটা গ্রাহক স্নায়ু ও হচ্ছে উদ্দীপনা গ্রহণ করবে, বাইরের পরিবেশের উদ্দীপনা গ্রহণ করবে এবং ওই বাইরের তোমার হচ্ছে উদ্দীপনাটা গ্রহণ করে ও নিয়ে যাবে তোমার মেরুরজ্জুতে। সেই জিনিসটুকু হচ্ছে যে করতেছে তাকে বলা হচ্ছে গ্রাহক স্নায়ু অথবা সেন্সরি নিউরন। আর এই যে নিয়ে গেল উদ্দীপনাটা, সেই উদ্দীপনাটার উপর ভিত্তি করে, সেই উদ্দীপনাটার উপর ভিত্তি করে তোমার বডিতে হচ্ছে এক ধরনের রেসপন্স দিবে। ওই উদ্দীপনাটা আবার যে নিয়ে আসবে সেটা হচ্ছে গিয়ে আজ্ঞাবাহী স্নায়ু। তাহলে গ্রাহক স্নায়ু কি করতেছে? গ্রাহক স্নায়ু হচ্ছে গিয়ে তোমার বাহ্যিক উদ্দীপনা, বাহ্যিক উদ্দীপনা নিয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার মেরুরজ্জুতে। এইটুকু হচ্ছে গ্রাহক স্নায়ুর কাজ। ও হচ্ছে বাহ্যিক উদ্দীপনা তোমার মেরুরজ্জুতে নিয়ে যাবে। আর আজ্ঞাবাহী স্নায়ুর কাজ কি? আজ্ঞাবাহী স্নায়ু হচ্ছে মেরুরজ্জু থেকে প্রতিক্রিয়ার যে জিনিসটা, প্রতিক্রিয়াটা নিয়ে আসতেছে হচ্ছে গিয়ে তোমার ওই যেই জায়গা থেকে উদ্দীপনাটা নিয়ে আসছিল সেই জায়গাতে। তো আমি একদম এটা তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, তাইলে অনেক সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো আমি এখন ক্লাস নিচ্ছি, হ্যাঁ, আমার এই হাতে মশা কামড় দিল, আমার হাতের এই জায়গাতে মশা কামড় দিছে। হ্যাঁ, তো মশা কামড় দিলে আমার এই হাতের যেই জায়গায় মশা কামড় দিছে ওই জায়গাতে হচ্ছে তোমার গ্রাহক স্নায়ু আছে। ওই জায়গাতে মানে দুই ধরনের স্নায়ু আছে। তো ওই যে আমরা যে কামড়টা দিল ওই জায়গার গ্রাহক স্নায়ু হচ্ছে এই উদ্দীপনাটা গ্রহণ করবে। কোন উদ্দীপনা গ্রহণ করবে? যে মশা কামড় দিচ্ছে। তখন এই স্নায়ুটা হচ্ছে ধীরে 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 প্রবাহিত হয়ে তোমার মেরুরজ্জুতে সেই কামড় দিয়েছে উদ্দীপনাটা নিয়ে যাবে। মেরুরজ্জু কই থাকে? আমাদের মেরুদণ্ডের মধ্যে সুরক্ষিত থাকে। তো এই মেরুরজ্জুতে হচ্ছে স্নায়ু, তোমার গ্রাহক স্নায়ু ওই উদ্দীপনাটা নিয়ে গেল যে মশা কামড় দিয়েছে। তখন মেরুরজ্জু কি করবে? এইটার তোমার হচ্ছে জন্য প্রতিক্রিয়া দেখাবে। ওই প্রতিক্রিয়াটা হচ্ছে কি? আরেক হাত দিয়ে মেরে ফেলো। এখন ওই প্রতিক্রিয়াটা আসবে কিভাবে? ওই প্রতিক্রিয়াটা আসবে হচ্ছে গিয়ে তোমার আজ্ঞাবাহী ওই স্নায়ু দিয়ে। আজ্ঞাবাহী স্নায়ু দিয়ে এই যে মশাটা আরেক হাত দিয়ে মেরে ফেলতে হবে, এই স্নায়ু তোমার হচ্ছে আজ্ঞাবাহী জিনিসটা আসবে তোমার এই হাতের আজ্ঞাবাহী স্নায়ুর মাধ্যমে এবং তখন তুমি হচ্ছে এটাকে মেরে ফেলবা। এই জিনিসটাকে বলা হচ্ছে গিয়ে তোমার প্রতিবর্তী চক্র বা প্রতিবর্তী ক্রিয়া। তো এখানে তোমার কি কি জিনিস আছে? এখানে হচ্ছে একটা উদ্দীপনা লাগবে, তোমার বাহ্যিক একটা উদ্দীপনা লাগবে। যেমন আমার হাতে হচ্ছে মশা কামড় দিছিল, ওই উদ্দীপনাটা তোমার হচ্ছে বহন করে নিয়ে যাবে কে? গ্রাহক স্নায়ু। ওই গ্রাহক স্নায়ুটা হচ্ছে গিয়ে তোমার উদ্দীপনাটা নিয়ে যাচ্ছে কোথায়? গ্রাহক স্নায়ুটা আমার হাতে মশা কামড় দিল, আমার হাতের এই জায়গার তোমার হচ্ছে গ্রাহক স্নায়ুটা ওই উদ্দীপনাটা নিয়ে গেছে আমার
মেরুরজ্জুতে। আমার মেরুরজ্জু তার উপর ভিত্তি করে একটা প্রতিক্রিয়া দিয়েছে, এই প্রতিক্রিয়াটা আমার ওই হাতে নিয়ে আসবে কে, এই তোমার হচ্ছে আজ্ঞাবাহী স্নায়ু। এইভাবে হচ্ছে আমার প্রতিক্রিয়া চলতেছে। ধরো আমি আরেকটা সুন্দর এক্সাম্পল দিই, ধরো এই যে চায়ের গরম কাপে হাত লেগে গেছে, হ্যাঁ, তো গরম কাপে আমি এভাবে হাতে ধরছি, আমার আঙুলে যে আছে তোমার গ্রাহক স্নায়ুগুলা, সেই স্নায়ুগুলা এই গরম লাগার উদ্দীপনাটা গ্রহণ করছে এবং এই উদ্দীপনাটা নিয়ে গেছে হচ্ছে মেরু রজ্জুতে। মেরু রজ্জু থেকে তোমার হচ্ছে একটা প্রতিক্রিয়া হবে। এই প্রতিক্রিয়াটা হবে কি, হাত সরায় নাও। এই প্রতিক্রিয়াটা তোমার মেরু রজ্জু থেকে তোমার এই হাতের এই আঙুল পর্যন্ত নিয়ে আসবে কে, আজ্ঞাবাহী স্নায়ু। তখন তুমি হচ্ছে এখান থেকে হাত সরায় নিবা। এই জিনিসটাই হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। বারবার আমি মেরুরজ্জু কেন বলতেছি, কারণ প্রতিবর্তী ক্রিয়া কন্ট্রোল করে মেরুরজ্জু, মস্তিষ্ক না। মস্তিষ্ক প্রতিবর্তী ক্রিয়া কন্ট্রোল করে না, তোমার প্রতিবর্তী ক্রিয়া কন্ট্রোল করে মেরুরজ্জু। আশা করি তোমরা দুইটা উদাহরণ দিয়ে বুঝতে পারছো। তাহলে এখন দেখি এখানে প্রতিবর্তী চক্র জিনিসটা কি। তোমার হাতে মশা বসলে কি করবে, এই যে আমি এক্সাম্পলটা দিলাম, অবশ্যই মশাটাকে তুমি হচ্ছে মারতে চেষ্টা করবে। তোমার হাতে মশা বসেছে, তুমি কিভাবে টের পেলে? মশার কামড় অনুভব করছো, তাই তুমি এমনটি করেছো। এখন তুমি মশার কামড় অনুভব করেছো স্নায়ু উদ্দীপনার জন্য, স্নায়ুর ক্রিয়া যা উদ্দীপনার সাড়া দেওয়াও তাই। আয়নাতে আলো ফেলার সঙ্গে সঙ্গে আলো প্রতিফলিত হয়, প্রতিবর্তী ক্রিয়াও কতকটা তেমনই। প্রতিবর্তী ক্রিয়া ঘটে স্নায়ুর তাড়নায় তাৎক্ষণিক কার্যকারিতার ফলে। স্নায়ু তাড়না কি? স্নায়ুর ভিতর দিয়ে যে সংবাদ বা অনুভূতি প্রবাহিত হয় তাই হচ্ছে স্নায়ু তাড়না। এটা তোমাদের ডেফিনেশন আসতে পারে। স্নায়ুতাড়না জিনিসটা কি? স্নায়ুর ভিতর দিয়ে তোমার হচ্ছে যে সংবাদ বা অনুভূতি প্রবাহিত হয় তা হচ্ছে স্নায়ুতাড়না। আমরা যেমন হাতে মশা কামড় দিলে মশা তাড়িয়ে দিই, অথবা হাতে বা পায়ে পিন ফুটলে আমরা নিমিষে তা সরিয়ে নেই। এটা কিভাবে ঘটে? হাতের উপর মশা বসলে স্নায়ুর গ্রাহক প্রান্তের, এই যেটা বলছিলাম গ্রাহক স্নায়ু, স্নায়ুর গ্রাহক প্রান্তের উদ্দীপক হলো মশা, আর এই উপস্থিতিতে অনুভব করার সঙ্গে সঙ্গে কোষ প্রান্তে সারা জাগে। আমরা মশাটিকে তাড়িয়ে দিই অথবা মেরে ফেলি। এই সকল ক্রিয়া যেমন অজ্ঞাত স্বরে আপনা আপনি হয়ে থাকে, এরূপ যে ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয়, মস্তিষ্ক দ্বারা চালিত হয় না, তাকে বলা হয় প্রতিবর্তী ক্রিয়া বা প্রতিবর্তী চক্র। আমি কিন্তু বারবার এই কথাটা বলে আসছিলাম, প্রতিবর্তী ক্রিয়া বা প্রতিবর্তী চক্র হচ্ছে মেরুরজ্জু দিয়ে তৈরি হয়, মেরুরজ্জু দিয়ে পরিচালিত হয়, মেরু মস্তিষ্ক দিয়ে নয়। এখানে একটা প্রতিবর্ত চক্রের সুন্দর ছবি দেওয়া আছে। এখানে প্রতিবর্ত চক্রের 5টা অংশ থাকে। হ্যাঁ, প্রতিবর্ত চক্রতে থাকে হচ্ছে গ্রাহক অঙ্গ, প্রতিবর্তী ক্রিয়াতে হচ্ছে গ্রাহক অঙ্গ থাকতো, এখানে একটু টাইপিংয়ে ভুল করেছে। আচ্ছা, গ্রাহক অঙ্গ থাকতো, অনুভূতিবাহী স্নায়ু থাকে, একটা প্রতিবর্তী কেন্দ্র থাকে, একটা আজ্ঞাবাহী স্নায়ু থাকে এবং একটা সাড়া প্রদানকারী অঙ্গ থাকে। আচ্ছা, আমি সুন্দর করে তোমাদের এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো, একটা প্রতিবর্তী চক্রে কি কি পার্ট? একটা প্রতিবর্তী চক্রে তোমার হচ্ছে 5টা জিনিস থাকে টোটাল। একটা থাকে হচ্ছে তোমার গ্রাহক অঙ্গ, তারপর হচ্ছে তোমার এখানে থাকবে অনুভূতিবাহী স্নায়ু, অনুভূতিবাহী স্নায়ু, তারপর থাকবে হচ্ছে একটা কেন্দ্র যেটাকে বলতেছে প্রতিবর্ত কেন্দ্র, এরপর থাকবে হচ্ছে তোমার প্রতিবর্তী কেন্দ্র, পরে থাকবে হচ্ছে গিয়ে আজ্ঞাবাহী স্নায়ু, আর লাস্ট থাকবে হচ্ছে গিয়ে তোমার সাড়া প্রদানকারী অঙ্গ। যেমন ধরো তোমাকে মশা কামড় দিল, হ্যাঁ, মশা কামড়ালো হাতে, হ্যাঁ, হাতে মশা কামড় দিছে, ঠিক আছে। হাতে মশা কামড় দিলে তোমার গ্রাহক অঙ্গ কে হবে? হাত হবে। অনুভূতিবাহী স্নায়ুকে তোমার হাতের যেই বাহক স্নায়ু বা গ্রাহক স্নায়ু বা অনুভূতিবাহী স্নায়ু আছে সেইগুলা। প্রতিবর্তী কেন্দ্র কোনটা হবে? অফকোর্স মেরুরজ্জু। তারপর আজ্ঞাবাহী স্নায়ু কি হবে? ওই যে তোমার হাতের মেরুরজ্জু থেকে শুরু করে হাত পর্যন্ত যে আজ্ঞাবাহী বা বাহক স্নায়ুগুলো আছে সেগুলা সাড়া প্রদানকারী কেন্দ্র হবে আর একটা হাত। তো
তো এই জিনিসটাই হচ্ছে আসলে প্রতিবর্তী ক্রিয়া। যেভাবে এখানে 5টা জিনিসের নাম দিছে, এই 5টা জিনিসের নাম তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। গ্রাহক অঙ্গ, অনুভূতিবাহী স্নায়ু, প্রতিবর্তী কেন্দ্র, আজ্ঞাবাহী স্নায়ু, আর হচ্ছে কি সাড়া প্রদানকারী অঙ্গ। আমরা এখানে ফেরত আসি। তাহলে এই যে দেখো এখানে তোমার হচ্ছে 5টা অঙ্গের নাম দিছিল। তো তাৎক্ষণিক আত্মরক্ষার জন্য আমরা কি কোন অঙ্গের তড়িৎ ক্রিয়ার নাম হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। প্রতিবর্তী ক্রিয়া কন্ট্রোল করে মেরুরজ্জু, মস্তিষ্ক নয়। প্রতিবর্তী ক্রিয়া কন্ট্রোল করে মেরুরজ্জু, মস্তিষ্ক নয়। দেখো এখানে আগুনে হাত লাগা বা পিনে হাত ফোটা মাত্র টেনে নেওয়া, চোখে প্রখর আলো পড়লে পরামাত্র চোখের ব্যথা বন্ধ হয়ে যাওয়া, এই জিনিসগুলাই হচ্ছে তোমার প্রতিবর্তী ক্রিয়া বা প্রতিবর্তী চক্রের একটা উদাহরণ। এখানে আরো প্রতিবর্তী ক্রিয়া নিয়ে বিস্তারিত লেখা আছে। যেমন ধরো হাতের চামড়ায় পিন ফোটা মাত্র আমরা কি করেছি, হাতের চোখ। আচ্ছা, এখানে প্রতিবর্তী ক্রিয়ার যে 5টা পার্ট এটাকে এক্সপ্লেন করে দিয়েছে। চলো আমরা একটু এক্সপ্লেনেশনটা পড়ি। কি বলা হয়েছে এখানে, হাতের চামড়ায় পিন ফোটা মাত্র অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র পিন ফোটার যন্ত্রণা গ্রহণ করে। এই যন্ত্রণাদায়ক তাড়না অনুভূতিবাহী স্নায়ুতন্ত্রের মাধ্যমে কোথায় পৌঁছাবে, মেরুরজ্জুতে। তাহলে আমাদের প্রতিবর্তী কেন্দ্র কে ছিল, মেরুরজ্জু। আমাদের হাত হচ্ছে অনুভূতিটা গ্রহণ করছে, এই আজ্ঞাবাহী তোমার হচ্ছে অনুভূতিবাহী স্নায়ুগুলা হচ্ছে সেটা মেরুরজ্জুতে নিয়ে গেছে। তার মানে অলরেডি প্রতিবর্তী কেন্দ্রে পৌঁছে গেছে। ওই একই তাড়না অনুভূতিবাহী স্নায়ুকোষ থেকে আজ্ঞাবাহী স্নায়ুকোষে প্রবাহিত হবে। স্নায়ুতাড়না আজ্ঞাবাহী কোষে পৌঁছা মাত্র পেশিতে প্রেরণ করে, ফলে পেশি সংকুচিত হয় এবং যন্ত্রণার উৎস থেকে হাত ছড়িয়ে দেয়। ওই যে 5টা প্রতিবর্তী ক্রিয়ার পার্ট পড়ছিলাম সেটা দিয়েই হচ্ছে এখানে প্রতিবর্তী ক্রিয়াটা সম্পন্ন হলো। এখানে একটি অত্যন্ত জটিল প্রক্রিয়াকে সহজ করে বর্ণনা করা হলো। আসলে পিন ফেটার সাথে সাথে বেশ কিছু অনুভূতিবাহী স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে। এই উদ্দীপনা অনেকগুলো পরস্পর সংযুক্ত স্নায়ু কোষের মাধ্যমে অনেকগুলো আজ্ঞাবাহী, আর যদি এগুলো আমাদের দরকার নাই এটা লাগবে। প্রতিবর্তী ক্রিয়া কি একটা সমন্বিত কার্যক্রম। প্রতিবর্তী ক্রিয়ায় যে 5টি অংশ কাজ করে, এদের যে কোনো একটিও যদি তোমার হচ্ছে কাজ না করে তাহলে কিন্তু সঠিকভাবে কাজ হবে না। যে 5টা জিনিস আছে 5টা জিনিসেরই সঠিকভাবে কাজ করতে হবে। আচ্ছা, 5টা জিনিসকে আবার একবার মনে করে আসো। গ্রাহক অঙ্গ, অনুভূতিবাহী স্নায়ু, প্রতিবর্তী কেন্দ্র, আজ্ঞাবাহী স্নায়ু, আর হচ্ছে সাড়া প্রদানকারী অঙ্গ। আচ্ছা, আমরা হচ্ছে এখানে স্নায়ুতন্ত্রের প্রকারভেদ দেখবো। আমাদের স্লাইডটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। মস্তিষ্কর পরে মেরুরজ্জু আসার কথা ছিল, বাট আগে মেরুরজ্জু চলে গেছে, তারপর মস্তিষ্ক, সমস্যা নাই, একই পড়া। তো এখানে দেখো স্নায়ুতন্ত্রের প্রকারভেদ। স্নায়ুতন্ত্রকে 3 ভাগে ভাগ করা হয়। কিছুক্ষণ আগে দেখছিলাম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, আর হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। আচ্ছা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের হচ্ছে ভাইয়া পুরা 2টা পার্ট। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে 2টা পার্ট, একটা হচ্ছে গিয়ে মস্তিষ্ক, আরেকটা হচ্ছে গিয়ে মেরুরজ্জু। এই 2টা অংশ নিয়ে হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। তাহলে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের 2টা পার্ট, মস্তিষ্ক, মেরুরজ্জু। এর মধ্যে মেরুরজ্জু আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলেছি। এখন আমরা পড়বো হচ্ছে মস্তিষ্ক নিয়ে। এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পার্ট হচ্ছে 2টা, একটা হচ্ছে মস্তিষ্ক, একটা হচ্ছে মেরুরজ্জু। মস্তিষ্ক কি, মস্তিষ্ক হচ্ছে সমগ্র স্নায়ুতন্ত্রের চালক। মানুষের মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত থাকে। এইটা লাগবে, অনেক ইম্পর্টেন্ট আমাদের, যেটা হচ্ছে মস্তিষ্ক মেনিনজেস নামক পর্দা দ্বারা আবৃত। মানুষের মস্তিষ্কের প্রধান অংশ হচ্ছে 3টা। মানুষের মস্তিষ্কের প্রধান অংশ হচ্ছে 3টা, একটা হচ্ছে গুরু মস্তিষ্ক, একটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, আরেকটা হচ্ছে গিয়ে পশ্চাৎ মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। মস্তিষ্কের অংশ হচ্ছে 3টা, গুরু মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্ক আমাদের হচ্ছে। আচ্ছা, আমরা আগে পার্টগুলো দেখে আসি। এই যে দেখো, গুরু মস্তিষ্ক হচ্ছে ব্রেইনের পুরো অংশটাকে গুরু মস্তিষ্ক বলা হয়। ব্রেইনের মাঝামাঝি একটু অংশ হচ্ছে মধ্য মস্তিষ্ক, আর একদম পিছনের দিকে অংশ হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। আমরা একটা ব্রেইনের চিত্র আঁকছিলাম এখানে। এই যে দেখো, এইখানে তোমার হচ্ছে এই দিকের পুরো পার্টটুকু, যে বিশাল অংশটুকু, এইটা পুরাটাই হচ্ছে গিয়ে তোমার গুরু মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক আসলে দেখা যায় না, একদম ভিতরের দিকের একটু পার্ট হচ্ছে মধ্য মস্তিষ্ক। এই যে এই পার্টটুকু, এটা হচ্ছে গিয়ে পশ্চাৎ মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক হচ্ছে একদম এর ভিতরের দিকে একটু জায়গা আছে, ওখানে হালকা করে থাকে মধ্য মস্তিষ্ক। যদিও মধ্য মস্তিষ্ক মানে এমনিতে নর্মালি ব্রেইনে তুমি হচ্ছে মধ্য মস্তিষ্ক দেখতেই পাবা না। আচ্ছা, তো আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে প্রত্যেকটা মস্তিষ্ক একটু একটু করে কাজ পড়তে হবে।
যেমন দেখো শুরু হয়েছে মধ্য মস্তিষ্ক, সরি গুরু মস্তিষ্ক। এখানে মস্তিষ্কের প্রধান অংশ হচ্ছে কি, মস্তিষ্কের প্রধান অংশ হচ্ছে গুরু মস্তিষ্ক, যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে সেরেব্রাম। এই মধ্য মস্তিষ্ক হচ্ছে তোমার দুইটা পার্টে বিভক্ত, ডান সেরেব্রাম আর বাম সেরেব্রাম। ডান পাশের যে তোমার সেরেব্রাম আছে সেটা হচ্ছে ক্রিসকোর্স দিয়ে মনে রাখবা, ডান পাশের সেরেব্রাম কন্ট্রোল করে বাম পাশের অংশ, আর তোমার বাম পাশের সেরেব্রাম কন্ট্রোল করে তোমার শরীরের ডান পাশের অংশ। তো আমাদের মস্তিষ্কের প্রধান অংশ কি, গুরু মস্তিষ্ক বা সেরেব্রাম। ডান সেরেব্রাম কন্ট্রোল করে বাম পাশ, বাম সেরেব্রাম কন্ট্রোল করে ডান পাশ। আচ্ছা, ডান পাম হচ্ছে, এবং এদেরকে বলা হয় সেরেব্রাল হেমিস্ফিয়ার। ডান পাশেরটা হচ্ছে ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার, বাম পাশেরটা হচ্ছে গিয়ে বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার। এখন মানব মস্তিষ্কের সেরেব্রাল হেমিস্ফিয়ার অধিক উন্নত এবং সুগঠিত, দুই খণ্ড ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্ত্র দ্বারা সংযুক্ত। উপরিভাগ ঢেউ তোলা এবং ধূসর বর্ণের, দেখতে ধূসর বর্ণের হওয়াকে বলা হয় এই জন্য ধূসর বর্ণ বা গ্রে ম্যাটার। আমরা বলেছিলাম না মস্তিষ্কের, আমরা এই যে এই ক্লাসে পড়ে আসছি কিন্তু, যে তোমার মস্তিষ্কের আউটার বাইরের দিকে হচ্ছে গ্রে ম্যাটার, ইনার হচ্ছে হোয়াইট ম্যাটার। আর মেরুরজ্জুর হচ্ছে উল্টা, মেরুরজ্জুর আউটার হচ্ছে গিয়ে হোয়াইট ম্যাটার আর ইনার হচ্ছে গিয়ে গ্রে ম্যাটার। আচ্ছা, স্নায়ুতন্ত্রের রং সাদা, তাই মস্তিষ্কের ভিতরের স্তরের নাম শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার। মস্তিষ্কের বাইরের স্তর হচ্ছে তোমার বাদামি বর্ণ বা গ্রে ম্যাটার, আর মস্তিষ্কের ভিতর হচ্ছে শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার। শ্বেত পদার্থের ভেতর দিয়ে স্নায়ুতন্ত্র এক স্থান থেকে অন্য স্থানে যায়। ধূসর পদার্থের কয়েকটি স্তরে বিশেষ আকারে স্নায়ুকোষ দেখতে পাওয়া যায়। আচ্ছা, স্নায়ুকোষগুলো গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশে গুচ্ছ সৃষ্টি করে স্নায়ু কেন্দ্র সৃষ্টি করে, এগুলো বিশেষ কর্মকাণ্ড হিসাবে কাজ করে। আমাদের মেনে লাগবে গুরু মস্তিষ্কর কাজ কি, দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চিন্তা। দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চিন্তা, চেতনা, স্মৃতি, জ্ঞান, বুদ্ধি, বিবেক, পেশি চালনা ইত্যাদি সব কিছু কিন্তু গুরু মস্তিষ্কে অন্তর্ভুক্ত। দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চিন্তা, চেতনা, স্মৃতি, জ্ঞান, বুদ্ধি, বিবেক, পেশি চালনা সব কিছুর ক্রিয়াকেন্দ্র হিসেবে কাজ করতেছে হচ্ছে আমার গুরু মস্তিষ্ক। আর সেরেব্রামের অন্য অংশ আছে কিছু, সেরেব্রামে থ্যালামাস আছে, হাইপোথ্যালামাস আছে, এগুলো ধূসর পদার্থেরই পুঞ্জ। ক্রোধ, লজ্জা, গরম, শীত, নিদ্রা, তাপ সঞ্চরণ, সংরক্ষণ এবং চলন ইত্যাদি ক্ষেত্রে হচ্ছে এরা কাজ করে। কে, থ্যালামাস আর হাইপোথ্যালামাস, এরা হচ্ছে ক্রোধ, লজ্জা, গরম, শীত, নিদ্রা। ক্রোধ, লজ্জা, গরম, শীত, নিদ্রা, তাপ সংরক্ষণ এবং চলন ইত্যাদি হচ্ছে এই অংশের কাজ। আচ্ছা, লঘু মস্তিষ্ক আসছে, পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক নিয়ে তেমন কিছু নাই। মধ্য মস্তিষ্ক হচ্ছে গুরু মস্তিষ্ক এবং পন্সের মাঝখানে। এই যে এই জিনিসটুকু হচ্ছে আমার পন্স, এই যে এখানে এই জিনিসটুকু হচ্ছে আমার এইটুকু, এইখানের এইটুকু হচ্ছে আমার পন্স। এই পন্স এবং তোমার হচ্ছে গুরু মস্তিষ্ক। পন্স এবং গুরু মস্তিষ্কর মাঝামাঝি জায়গাটাই, যে ধরো আমি যে জায়গাটাকে সাদা ইয়ে করে দিচ্ছি, হ্যাঁ, এইটুকু হচ্ছে গিয়ে আমার মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক, এই মধ্য মস্তিষ্কতে মেইনলি থাকে হচ্ছে তোমার দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তির সাথে সম্পর্কযুক্ত। এই মধ্য মস্তিষ্ক মেইনলি হচ্ছে আমাদের দৃষ্টিশক্তি আর শ্রবণ শক্তির সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, লঘু মস্তিষ্ক কি কি আছে? লঘু মস্তিষ্ক হচ্ছে গুরু মস্তিষ্কের নিচে এবং পশ্চাতে অবস্থিত। এটার গুরু মস্তিষ্কের চেয়ে আকারে অনেক ছোট। গুরু মস্তিষ্ক কিন্তু আকারে সবচেয়ে বড়, আমাদের ব্রেনের ম্যাক্সিমাম পার্টি হচ্ছে গুরু মস্তিষ্কের মধ্যে গেছে। আচ্ছা, দেহের ভারসাম্য রক্ষা করা, দেহের ভারসাম্য রক্ষা করা হচ্ছে পশ্চাৎ বা লঘু মস্তিষ্কের প্রধান কাজ। এছাড়া লঘু মস্তিষ্ক কথা বলা এবং চলাফেরা নিয়ন্ত্রণ করে। এটার তিনটা পার্ট, সেরেব্রাম, পন্স আর হচ্ছে মেডুলা বা সুষুম্না শীর্ষ। সেরিবেলামটা কি? সেরিবেলাম হচ্ছে পন্সের বিপরীত দিকে অবস্থিত খণ্ডাংশটি হচ্ছে সেরিবেলাম। এটা অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকে। সেরিবেলাম ডান এবং বাম দুটি অংশে বিভক্ত। পন্স হচ্ছে লঘু মস্তিষ্কের সামনে এবং নিচে অবস্থিত। একে মস্তিষ্কের যোজক বলা হয়। এটি গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক এবং মধ্য মস্তিষ্ককে সুষুম্না শীর্ষের সাথে সংযুক্ত করে। পন্স কি করে? পন্স হচ্ছে মস্তিষ্কের যোজক কলা, যোজক, কারণ এরা কি করে, এটা হচ্ছে গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক এবং তোমার হচ্ছে মধ্য মস্তিষ্ককে সুষুম্না শীর্ষের সাথে সংযুক্ত করে এই পন্স। আরেকটা জিনিস যেটা হচ্ছে মেডুলা বা সুষুম্না শীর্ষ, এটি কি মস্তিষ্কের নিচের অংশ। সুষুম্না শীর্ষ হচ্ছে পন্সের নিম্নভাগ থেকে মেরুরজ্জের উপরিভাগ পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ মেরুরজ্জু যেখান থেকে তৈরি হয় এটা হচ্ছে অ্যাকচুয়ালি সুষুম্না শীর্ষ। এটা মস্তিষ্কের মেরুরজ্জুর সাথে সংযুক্ত করে। এছাড়া সুষুম্না শীর্ষকে মস্তিষ্কের বোটাও বলা হয়। মস্তিষ্কের এই অংশ হৃদস্পন্দন, খাদ্য গ্রহণ এবং শ্বসন ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা, আমরা এখানে ব্রেইনের চিত্র দেখে গেছি। আমরা তোমার হচ্ছে আমরা যদি ব্রেইনকে, মস্তিষ্ককে একদম ভাগ করতে চাই, দেখো তো আমাদের মস্তিষ্ক
আমাদের মস্তিষ্ক প্রধানত হচ্ছে 3 ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, মস্তিষ্কতে থাকবে হচ্ছে গুরু মস্তিষ্ক, এছাড়া আছে হচ্ছে মধ্য মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর হচ্ছে লঘু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর হচ্ছে লঘু মস্তিষ্ক। এদের মধ্যে তোমার গুরু মস্তিষ্কের হচ্ছে 3টা পার্ট, রাইট? গুরু মস্তিষ্কতে আছে হচ্ছে সেরেব্রাম, তাছাড়া আছে থ্যালামাস, আর হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কের পার্ট নিয়ে আলাদা করে আমাদের বই আলোচনা করা হয়নি। লঘু মস্তিষ্কের পার্ট হচ্ছে 3টা, হচ্ছে সেরেবেলাম, গুরু মস্তিষ্ক হতে কিন্তু সেরেব্রাম আর গুরু মস্তিষ্কতে হচ্ছে সেরেব্রাম, লঘু মস্তিষ্কতে হচ্ছে সেরেবেলাম। এছাড়া আছে হচ্ছে গিয়ে তোমার পন্স, আরেকটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। এই 3টা পার্ট নিয়ে হচ্ছে আমাদের মস্তিষ্কটা তৈরি হয়েছে। গুরু মস্তিষ্কতে আছে সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্ক, লঘু মস্তিষ্কতে আছে হচ্ছে সেরেবেলাম, পন্স আর মেডুলা অবলঙ্গাটা। এইগুলা পার্ট নিয়ে হচ্ছে আমাদের মস্তিষ্কটা তৈরি টোটাল। আচ্ছা, তারপর এখানে তোমার হচ্ছে আমরা প্রতিবর্তী ক্রিয়া, প্রতিবর্তী চক্র, মেরুরজ্জু থেকে প্রতিবর্তী ক্রিয়া, প্রতিবর্তী চক্র অলরেডি পড়ে ফেলছি। আমরা ব্রেনের পার্ট পড়ে ফেলেছি। আমরা হচ্ছে নিউরন এবং নিউরনের গঠন পড়েছি, নিউরন কীভাবে উদ্দীপনা বহন করে সেটাও পড়েছি। এবং উদ্ভিদে তোমার হচ্ছে ফাইটো হরমোন জিনিসটা কি, এই উদ্ভিদের ফাইটো হরমোন কী কী কাজ করে, কোন ফাইটো হরমোনের কী কাজ, সেই জিনিসটুকুও পড়েছি। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে রেচনতন্ত্র। আচ্ছা, আমি যদি সহজভাবে কোয়েশ্চেন করি তোমাদের, রেচনতন্ত্র জিনিসটা কি, রেচনতন্ত্র জিনিসটা আমি যদি তোমাদের সহজভাবে বোঝাতে চাই, তোমার রেচন জিনিসটা কি? রেচন জিনিসটা হচ্ছে তোমার এক কথায় আমাদের বডি থেকে, আমাদের শরীর থেকে তোমার হচ্ছে, আমাদের শরীরে সবসময় কি জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হতে থাকে। তো এই জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় আমাদের বডিতে নাইট্রোজেন ঘটিত কিছু বর্জ্য পদার্থ তৈরি হয়। আমাদের বডিতে নাইট্রোজেন ঘটিত কিছু বর্জ্য পদার্থ তৈরি হয়। এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলা তোমার হচ্ছে শরীরের, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে রেচনতন্ত্রকে আমরা হচ্ছে যেভাবে ডিফাইন করতে পারি সেটা হচ্ছে যে প্রক্রিয়ায় মানবদেহের বর্জ্য পদার্থগুলা বাইরে নিষ্কাশিত হয়। যে প্রক্রিয়ায় হচ্ছে মানবদেহের বর্জ্য বাইরে নিষ্কাশিত হয়, মানবদেহের বর্জ্য পদার্থগুলো বাইরে নিষ্কাশিত হয়, সেগুলাই হচ্ছে তোমার রেচনতন্ত্র। যেমন রেচনের মধ্যে সবচেয়ে আমরা যেটা সবচেয়ে বেশি করে থাকি সেটা হচ্ছে গিয়ে তোমার, আমরা যদি সহজভাবে লিখতে চাই সেটা হচ্ছে প্রস্রাব বা মূত্রত্যাগ। আমরা মূত্রত্যাগ করে থাকি। তারপর হচ্ছে আমরা মলত্যাগ করি, ইউরিনেশন অ্যান্ড স্টুল। তারপর হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস করি। তাহলে আমরা হচ্ছে শ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বের করে দিই না, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড বের করে দিই। তারপর হচ্ছে আমরা ঘামের মাধ্যমে তোমার হচ্ছে গিয়ে
আমাদের বডির বর্জ্য পদার্থগুলো বের করে দিই, এগুলো সবগুলো হচ্ছে গিয়ে রেচনের মধ্যে পড়ে। তার মানে আমাদের বডির বাহ্যিক পদার্থগুলো বের হচ্ছে যে প্রক্রিয়ায়, সেটাই হচ্ছে আমাদের রেচন। তো রেচন এখানে তোমার হচ্ছে অনেকগুলো প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত হয়, অনেকভাবেই হয়, যেমন মূত্রত্যাগ, মলত্যাগ, শ্বাস প্রশ্বাস, ঘাম ইত্যাদি। এদের মধ্যে তোমার হচ্ছে মূত্রত্যাগ জিনিসটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি, মূত্রত্যাগ জিনিসটাই হচ্ছে গিয়ে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এই মূত্রত্যাগ কার মাধ্যমে হয়ে থাকে? মূত্রত্যাগ হয়ে থাকে হচ্ছে মানে মূত্র তৈরি হয় হচ্ছে গিয়ে কিডনি বা বৃক্ষর মাধ্যমে। তো আমাদের হচ্ছে এই কিডনি বা বৃক্ষ নিয়ে একটু পড়তে হবে। আমরা মূত্রত্যাগ করে থাকি প্রধানত হচ্ছে কিডনি বা বৃক্ষের মাধ্যমে, তাছাড়া মলত্যাগ, শ্বাস প্রশ্বাস, ঘাম এগুলোতে আছেই। বাট আমাদের বডিতে সবচেয়ে বেশি যেই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ তৈরি হয় সেটা তৈরি হয় হচ্ছে এই মূত্রের মাধ্যমে। আচ্ছা, তো আমরা হচ্ছে মেনলি এখানে তোমার মূত্র এবং মূত্র তৈরি হওয়ার তোমার এখানে মূত্র এবং মূত্র থেকে জিনিসগুলাই বেশি জানবো। যেমন তোমার হচ্ছে 1 নাম্বার আমাদের এখানে রেচনতন্ত্র নিয়ে একটু পড়তে হবে। আচ্ছা, আমরা দেখি আমাদের রেচনতন্ত্রের প্রধানত কি কি পার্ট আছে। আমাদের রেচনতন্ত্রে প্রধানত থাকে হচ্ছে 2টা কিডনি, আচ্ছা, তো এইটা হচ্ছে মোটামুটি আমাদের রেচনতন্ত্রের সবচেয়ে সহজ একটা ফিগার। এখানে এইটা কি? এটা হচ্ছে আমাদের বৃক্ষ বা কিডনি। আচ্ছা, মানবদেহে বৃক্ষ কয়টা থাকে? মানবদেহে বৃক্ষ থাকে টোটাল 2টা, ডান পাশে একটা, বাম পাশে একটা, রাইট সাইডের কিডনি আর লেফট সাইডের কিডনি। তাছাড়া আমাদের বৃক্ষ থেকে একটা নালী বের হয়, যেই নালী দিয়ে হচ্ছে তোমার মূত্রটা হচ্ছে গিয়ে তোমার মূত্রথলিতে যাবে। মূত্রথলি, যেই নালী দিয়ে মূত্রথলিতে যায় সেটার নাম হচ্ছে মূত্রনালী। মূত্রনালীর আরেকটা নাম হচ্ছে ইউরেটার। আমাদের বডিতে ইউরেটার থাকে 2টা কিডনি থেকে 2টা ইউরেটার বের হয়। তারপর লাস্ট হচ্ছে মূত্রথলি। মূত্রথলির আরেক ইংলিশে বলা হয় মূত্রথলিকে হচ্ছে ইউরিনারি ব্লাডার। যেখানে আমাদের মূত্রগুলা জমা থাকে সেটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার কিন্তু আমাদের বডিতে একটাই। 2টা কিডনি, 2টা বৃক্ষ বা কিডনি, 2টা কিডনি থেকে 2টা মূত্রনালী বা ইউরেটার বের হয়। 2টা মূত্রনালী বা ইউরেটার হচ্ছে একটা মূত্রথলি বা ইউরিনারি ব্লাডারে এসে মূত্র জমা করে থাকে। আচ্ছা, তাছাড়া হচ্ছে আমরা এখানে তোমার ঘামের মাধ্যমে, তারপর হচ্ছে আমরা কি করে থাকি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বের করি, এইটা এক ধরনের রেচনের মধ্যে পড়েছে। তারপর হচ্ছে আমরা ঘামের মাধ্যমে তোমার হচ্ছে আমাদের বডি থেকে যে বর্জ্য পদার্থ বের করে দিই সেটাও পড়ে। যেমন ঘাম কি দেখো তো, মানবদেহের বহিরাবরণ যেমন চর্ম বা ত্বক, এটা হচ্ছে মানবদেহের বহিরাবরণ চর্ম বা ত্বক। এই ত্বকে হচ্ছে কি থাকে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। এই ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলো হচ্ছে লোমকূপ। এই লোমকূপ দিয়ে হচ্ছে আমাদের শরীর থেকে ঘাম বের হয়, এবং এই ঘাম সাধারণত পানি, লবণ এবং অন্যান্য সামান্য কার্বন ডাইঅক্সাইড ওই ঘামে মিশ্রিত থাকে। আর মূত্র কি জিনিস আমরা অলরেডি জানি। মূত্র হচ্ছে তোমার একটা আমাদের বডি থেকে নাইট্রোজেন গঠিত পদার্থ বের হওয়ার সবচেয়ে ভালো উপায়। মূত্র কোথা থেকে তৈরি হয়? মূত্র তৈরি হয় হচ্ছে বৃক্ষ থেকে। বৃক্ষ বা কিডনিকে বলা হয় মূত্র তৈরির কারখানা। মূত্র তৈরির কারখানা। এই বৃক্ক বা কিডনিতে হচ্ছে গিয়ে মূত্র তৈরি হয়। এই বৃক্ক বা কিডনি হচ্ছে 2টা, এই যে এবং বৃক্ষ হচ্ছে এখানে কিসের মতো কাজ করে? বৃক্ষ হচ্ছে আমাদের বডিতে ছাঁকনির মতো কাজ করে থাকে, এবং এটা হচ্ছে আমাদের দেহের অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এগুলা নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ তৈরি করে। এগুলো হচ্ছে আমাদের বডির জন্য অনেক ক্ষতিকর। বৃক্ষ কি করে? বৃক্ষ হচ্ছে আমাদের বডির বৃক্ষ মানে কিডনি। বৃক্ষ হচ্ছে ছাঁকনির মতো কাজ করে। কি ছাকে? ছাঁকনির মতো কাজ করে। কি কি ছাকে? ছাকে হচ্ছে ধরো ইউরিয়া, ইউরিক অ্যাসিড,
তারপর হচ্ছে গিয়ে তোমার ক্রিয়েটিনিন, আর তারপর হচ্ছে অ্যামোনিয়া। এই জিনিসগুলো হচ্ছে বৃক্ক ছাঁকে আমাদের রক্ত থেকে বৃক্ক হচ্ছে এই জিনিসগুলো ছেঁকে ও হচ্ছে তোমার কিডনির ইউরেটার দিয়ে, কিডনি থেকে ইউরেটারের মাধ্যমে ইউরিনারি ব্লাডারে পাঠায়। তার মানে বৃক্ক থেকে তোমার হচ্ছে মূত্রনালী দিয়ে মূত্রথলিতে পাঠায়, এবং মূত্রথলিতে হচ্ছে এই মূত্রটা স্টোর থাকে। ও যে মূত্র তৈরি করে এই মূত্রটা হচ্ছে মূত্রথলিতে স্টোর থাকে, এবং স্টোর থাকার পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমার এখান থেকে আমাদের যখন হচ্ছে মূত্র আমাদের বডিতে বেশি জমা হয় তখন হচ্ছে আমাদের এই ইউরিনেট করার তোমার হচ্ছে প্রস্রাব করার একটা প্রবণতা আসে আমাদের মধ্যে। তখন হচ্ছে আমরা প্রস্রাব করি, এবং এই প্রস্রাব করার মাধ্যমে হচ্ছে আমাদের বডি থেকে তোমার আমরা হচ্ছে এই নাইট্রোজেনকৃত বর্জ্য পদার্থগুলো বের করে দেই। এভাবে হচ্ছে আমাদের বডিতে তোমার হচ্ছে বর্জ্য পদার্থগুলো নিষ্কাশিত হয়ে যায়। বর্জ্য পদার্থগুলো থাকলে কিন্তু আমাদের বডিতে তোমার হচ্ছে অনেক খারাপ প্রভাব পড়তে পারতো, আমাদের বডির তোমার হচ্ছে সমন্বয় নিঃসরণ ব্যালেন্স সব নষ্ট করে ফেলতো। তো আমাদের বডির জন্য কিন্তু এই রেচন প্রক্রিয়াটাও অনেক গুরুত্বপূর্ণ। তো আমাদের মোটামুটি এই পঞ্চম চ্যাপ্টার যেটা তোমার হচ্ছে সমন্বয় নিঃসরণ, এই সমন্বয় নিঃসরণ থেকে এইটুকুই পড়া ছিল। সমন্বয় নিঃসরণ আশা করি তোমরা ভালো করে বুঝেছো। এই চ্যাপ্টারটাকে ভাগ ভাগ করে পড়ানো হয়েছে। যেমন প্রথম ভাগে আমরা হচ্ছে ফাইটোহরমোন নিয়ে পড়েছি, দ্বিতীয় ভাগে আমরা হচ্ছে গিয়ে তোমার পড়েছি মেরুরজ্জু পড়েছি, স্নায়ু কোষ নিউরন নিয়ে পড়েছি, মস্তিষ্ক নিয়ে পড়েছি, এবং শেষ পার্টে এসে রেচনতন্ত্র নিয়ে একটু পড়লাম। এইটা হচ্ছে আমার রেচনতন্ত্রের চিত্র। বইয়ে দেখবা আরও বৃক্কীয় নালিকা, বৃক্কীয় ধমনী, এগুলো অনেক কিছু দেয়া আছে, বাট এগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট পার্ট না। তোমার রেচনতন্ত্রের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই জিনিসটুকু আঁকতে পারলেই তোমাদের হবে। তাহলে আমরা হচ্ছে এখন আমরা প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পর আমরা হচ্ছে ওই চ্যাপ্টারের এমসিকিউ সিকিউ পড়ে ফেলতেছি। তাহলে কি আমাদের ওই চ্যাপ্টারটা সম্পর্কে পুরোপুরিভাবে একটা প্রস্তুতি হয়ে যাবে, তোমাদের আর আবার নতুন করে পড়তে হবে না। তো আমি তোমাদের বলবো কি, তোমরা একটা ক্লাস করার পরে সাথে সাথে সেই ক্লাসের এমসিকিউ এবং সিকিউ দেখে নাও, একটু হলেও তোমাদের শেখা হবে। আর আগের পড়া তো রিপিট হচ্ছেই, তো কোনো সমস্যা নাই। তো চলো আমরা শুরু করি। এখানে প্রথম কোয়েশ্চেন হচ্ছে, নিচের কোনটি উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে? আমি এই কথাটা শুরুতে বলছিলাম কিন্তু, যে দেখো অক্সিন, জিবেরেলিন, ইথিলিন, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড, এগুলো আমরা হচ্ছে বেশি ফাইটোহরমোন সম্পর্কে পড়েছি। তো ফুল ফোটাতে বললে সবাই হচ্ছে এই জিনিসটুকু বলে ফেলে যে এখানে ফ্লোরিজেনও ছিল। একটা জিনিস মনে রাখবা, ফুল ফ দিয়ে, ফ্লোরিজেনও ফ দিয়ে। তাহলে এইভাবেও মনে রাখতে পারো, উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে কে? ফ্লোরিজেন। তোমাদের বইয়ে ডিরেক্টলি লেখা আছে উদ্ভিদের ফুল ফোটাতে কে সাহায্য করে? ফ্লোরিজেন। পরের কোয়েশ্চন, নাইট্রোজেন ঘটিত বর্জ্য নিষ্কাশনে মানবদেহের কোন অঙ্গটি প্রধান ভূমিকা রাখে? মাত্রই পড়ে আসছো বলো তো, মানবদেহের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশনে সবচেয়ে বেশি কে ভূমিকা রাখতেছে? বৃক্ক বা কিডনি। আমাদের পরের কোয়েশ্চনে যাই। বলা হয়েছে, প্রমার কক্ষে জানালার কাছে টবের মধ্যে লাগানো মানি প্ল্যান্ট গাছটি দ্রুত বাড়ায়, এর লতাগুলা জানালার দিকে অগ্রসর হতে থাকে। প্রমা হাত দিয়ে এগুলোকে কক্ষের ভিতরের দিকে এনে নিলেও এরা আবার জানালার দিকে ধাবিত হয়। আচ্ছা, এখানে তোমার হচ্ছে ওই যে ফটোট্রপিজম বলে একটা জিনিস পড়ে আসছিলাম না, যে তোমার হচ্ছে সূর্যের আলোর প্রভাবে উদ্ভিদের চলন হয়, ওই জিনিসটাকে ইন্ডিকেট করতেছে। তো কোয়েশ্চনে দেখো, প্রমার গাছটি কী কারণে জানালার দিকে ধাবিত হয়? অফকোর্স আলোর দিকে ধাবিত হচ্ছে, যেটা হচ্ছে কিসের মধ্যে পড়ছিল বলতো? ফটোট্রপিজম। তো আলোর দিকে চলনই হচ্ছে ফটোট্রপিজম, আলুর নির্ভর চলন হচ্ছে ফটোট্রপিজম। আলুর দিকে চলনটা কি? আলুর দিকে চলনটা ছিল হচ্ছে পজিটিভ ফটোট্রপিজম। তাহলে এটা কিন্তু পজিটিভ ফটোট্রপিজম। আচ্ছা, যদিও আমাদের এই অনুযায়ী আলো। পরের কোয়েশ্চন, গ্রামীণ প্রমার মানি প্ল্যান্ট গাছটি বৃদ্ধিতে সাহায্য করে কে? এখানে উত্তর তোমার হচ্ছে এখানে অপশনে আছে হচ্ছে জিবেরেলিন আর অক্সিন, ইথিলিন। আচ্ছা, আমরা তোমার হচ্ছে নর্মালি এখানে আমরা জানি জিবেরেলিন, তারপর হচ্ছে তোমার অক্সিন, এই দুইটা কিন্তু বৃদ্ধিতে সাহায্য করে। ইথিলিন হচ্ছে মেনলি গাছ পাকাতে, ফল পাকাতে সাহায্য করে। ইথিলিন কিন্তু তোমার এখানে গাছ পাকা, তোমার হচ্ছে ইথিলিন কিন্তু এখানে বৃদ্ধিতে সাহায্য করে না। ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় হরমোন, যেটা হচ্ছে শুধুমাত্র তোমার ফল পাকাতে সাহায্য করতেছিল। তাহলে সেক্ষেত্রে আমাদের আনসার হবে হচ্ছে অক্সিন অ্যান্ড জিবেরেলিন।
আমাদের পরের কোয়েশ্চেন, মানবদের ছাঁকনি যন্ত্রটি কোন বর্জ্য পদার্থ রক্ত থেকে পৃথক করে? অফকোর্স ইউরিয়া। ইউরিয়া ঘটিত বর্জ্য পদার্থ হচ্ছে পৃথক করে থাকে। তোমরা আবার ভুল করে কার্বন ডাইঅক্সাইড জায়গায় ফেলো না। ছাঁকনি যন্ত্র বলতে বোঝাচ্ছে হচ্ছে এখানে তোমার কিডনি। আর কিডনি কি ছেঁকে নেয়? কিডনি হচ্ছে তোমার ইউরিয়া অপসারণ করে থাকে। এর পরের কোয়েশ্চেন, কোন বীজের সুপ্তাবস্থা কোনটি বীজের সুপ্তাবস্থা কাটাতে সাহায্য করে? আমরা কিন্তু পড়েছিলাম জিবেরেলিন হচ্ছে জীবের সুপ্তাবস্থা কাটাতে সাহায্য করে। এর পরের কোয়েশ্চেন, কোন হরমোন উদ্ভিদের বৃদ্ধিতে প্রতিবন্ধক হিসেবে কাজ করে? আচ্ছা, আমরা কিন্তু পড়েছিলাম এখানে কিছু কিছু হরমোন আছে যেগুলো হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিতে তোমার হচ্ছে সাহায্য করে, আর কিছু কিছু হরমোন আছে যেগুলো হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিতে প্রতিবন্ধক হিসেবে কাজ করে। যেমন অক্সিন হচ্ছে বৃদ্ধিতে সাহায্য করতেছিল, সাইটোকাইনিন বৃদ্ধিতে সাহায্য করতেছিল, জিবেরেলিন বৃদ্ধিতে সাহায্য করতেছিল। অ্যাবসিসিক অ্যাসিড আর তোমার হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিডটা কিন্তু আমাদের বৃদ্ধিতে প্রতিবন্ধক হিসেবে কাজ করতেছিল। তাহলে সেক্ষেত্রে এখানে আমার আনসার কোনটা? অ্যাবসিসিক অ্যাসিড। পরের কোয়েশ্চেন, মস্তিষ্কের কোন অংশে আমাদের খাদ্য গ্রহণ ও শ্বসন নিয়ন্ত্রণ করে? আচ্ছা, শ্বসন, খাদ্য গ্রহণ এইগুলা তোমার হচ্ছে নিয়ন্ত্রণ করে থাকে মেইনলি মেডুলা। যদি ওখানে আলাদাভাবে তোমার হচ্ছে আমরা পড়ে আসছি, আমাদের বইয়ে লাইন ছিল এটা, মেডুলা কি করে? মেডুলা হচ্ছে মেইনলি খাদ্য গ্রহণ, শ্বসন এগুলা নিয়ন্ত্রণ করতেছিল। আমরা পরের কোয়েশ্চেনে যাচ্ছি, ফলের অকালে ঝরে পড়া রোধ হয় নিচের কোনটির প্রভাবে? অকাল মোচন, অকাল ফলের মোচন রোধ করে কিন্তু আমরা পড়ে আসছি সেটা হচ্ছে অক্সিন। তাহলে সেক্ষেত্রে ফলের অকালে ঝরে পড়া রোধ করবে কে? অক্সিন। ফলের অকালে ঝরে পড়া রোধ করবে কে? অক্সিন। পরের কোয়েশ্চেন, মানব মস্তিষ্কের প্রধান অংশের নিচের অংশগুলো কি কি? প্রধান অংশের নিচের অংশ, প্রধান অংশ কি? প্রধান অংশ হচ্ছে সেরেব্রাম। তাহলে তোমার এখানে ওরা জানতে চাইছে তোমার সেরেব্রামের নিচের অংশগুলা কি কি সেটা। তো সেক্ষেত্রে আমাদের সেরেব্রামের নিচের অংশগুলা কি হবে? সেরেব্রামের নিচের অংশ আমরা পড়েছিলাম না, মধ্য মস্তিষ্ককে তোমার হচ্ছে গুরু মস্তিষ্ককে 3টা পার্টে ভাগ করেছিলাম, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। তাহলে সেরেব্রামের পরের অংশগুলা কি? থ্যালামাস আর হাইপোথ্যালামাস। প্রধান অংশ সেরেব্রাম, আর সেরেব্রামের নিচের অংশ হচ্ছে থ্যালামাস আর হাইপোথ্যালামাস। পরের কোয়েশ্চেন, ফ্লোরিজেন নামক হরমোন কোথায় তৈরি হয়? ফ্লোরিজেন নামক হরমোন তৈরি হয় হচ্ছে গিয়ে পাতায়। আর ফ্লোরিজেন কি করে? ফুল ধরতে সাহায্য করে। আচ্ছা, তোমাদের পরের কোয়েশ্চেন, আম ঝরে পড়ার জন্য দায়ী কোনটি? আচ্ছা, আম ঝরে পড়তে রক্ষা করবে হচ্ছে অক্সিন, সেটা আমরা জানি, কিন্তু কথা হচ্ছে আম ঝরে পড়তে দায়ী কে? দেখো, আম ঝরে পড়ার জন্য দায়ী হচ্ছে ইথিলিন, কারণ আম পাকতে সাহায্য করে ইথিলিন, আর আম পাকলেই তো আম ঝরে পড়বে। তাহলে সেক্ষেত্রে আম ঝরে পড়তে সাহায্য করবে হচ্ছে ইথিলিন। আম যখন পেকে যায় তখনই তো ঝরে পড়ে, আর ঝরে পড়তে কে সাহায্য করবে? সেই ইথিলিন। আমরা পরের কোয়েশ্চেনে যাচ্ছি, নিচের কোনটিকে মস্তিষ্কের বোটা বলা হয়? আমরা এটা পড়ে আসছি, কিন্তু তোমার হচ্ছে মেডুলা অবলঙ্গটাকে মস্তিষ্কের বোটাও বলা হয়। আমরা পরের কোয়েশ্চেনে যাচ্ছি, বলা হচ্ছে নিচের কোনটিকে মূত্র তৈরির কারখানা বলা হয়? মাত্র পরে আসলাম বৃক্ষ বা কিডনি হচ্ছে মূত্র তৈরির কারখানা। এর পরের কোয়েশ্চেন, নিচের কোনটি ফল পাকাতে সাহায্য করে? আমরা পড়ে আসছিলাম না ইথিলিন হচ্ছে একমাত্র গ্যাসীয় হরমোন, এবং এই ইথিলিন হচ্ছে কি করে? ফল পাকাতে সাহায্য করে। পরের কোয়েশ্চেন, গরু মস্তিষ্কের বহিস্তরের বর্ণ কেমন? আচ্ছা, এই বলো, বহিস্তর মানে কি? বহিস্তরের বর্ণ কেমন? বহিস্তরের বর্ণ গ্রে ম্যাটার ছিল না? মস্তিষ্কর আউটার গ্রে ম্যাটার না? আউটার গ্রে ম্যাটার মানে কি? ধূসর। হোয়াইট ম্যাটার দেখায় না কেউ, আউটার গ্রে ম্যাটার, কিন্তু তার মানে ধূসর। আচ্ছা, মানবদের প্রধান রেচনাঙ্গ কোনটি? কি প্রধান রেচনাঙ্গ কোনটা বলো তো? বৃক্ষ বা কিডনি না? আচ্ছা, পরের কোয়েশ্চেন, মানবদের দীর্ঘতম কোষ কোনটি? পড়ে আসছো নিউরন। মানবদের দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন। নিউরনের প্রধান অঙ্গ কোনটি? আচ্ছা, নিউরনের প্রধান অঙ্গ কোনটি? এটা কি একজন হবে, ডেনড্রন হবে, নাকি হচ্ছে তোমার ডেনড্রাইট সিনাপসিস হবে, নাকি কোষ দেওয়া হবে? যে কোনো কিছুর দেহই তোর প্রধান, তাহলে এই ক্ষেত্রে নিউরনের জন্য প্রধান হবে হচ্ছে ওর কোষ দেহ। পরের কোয়েশ্চেন, কে প্রথম অক্সিন হরমোন আবিষ্কার করেন? পরে আসছি, ডিরেক্ট প্রথম লাইনেই ছিল চার্লস ডারউইন সর্বপ্রথম কি করেন? অক্সিন হরমোন করেন। আচ্ছা, জিবেরেলিন হরমোন হচ্ছে পত্রের অগ্রভাগে থাকে। ঠিক আছে, ফলের অকালে ঝরে পড়া রোধ করা কি জিবেরেলিনের কাজের মধ্যে ছিল?
খাটো উদ্ভিদে প্রয়োগ করা হয়, এটাও ঠিক আছে। ফলের অকালে ঝরে পড়া কিন্তু ছিল হচ্ছে তোমার অক্সিনের মধ্যে। তাহলে জিব্বেরেলিন কি করে, একটা হচ্ছে পত্রের অগ্রভাগে থাকে আর একটা হচ্ছে খাটো উদ্ভিদে প্রয়োগ করা হয়। তাহলে জিব্বেরেলিন হচ্ছে 1 আর 3। জিব্বেরেলিন কিন্তু ফলের অকালে ঝরে পড়া রোধ করে না, ফলের অকালে ঝরে পড়া রোধ করে হচ্ছে গিয়ে তোমার অক্সিন। তাহলে আমাদের 2 নম্বর অপশন কিন্তু বাদ। আচ্ছা, করিম সাহেবের ফলের দোকান আছে, তিনি কি করেন, তিনি হচ্ছে কাঁচা ফলগুলা পাকাতে এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করেন। কাঁচা ফল পাকাতে গ্যাসীয় পদার্থ, কাঁচা ফল পাকাতে গ্যাসীয় পদার্থ যেটা সেটা হচ্ছে ইথিলিন। কাঁচা ফল পাকাতে তোমার হচ্ছে ইথিলিন ব্যবহার করা হয়। আচ্ছা, তিনি ফল এক ধরনের রাসায়নিক, এখানে উক্ত রাসায়নিক পদার্থের বৈশিষ্ট্য কি? উক্ত রাসায়নিক পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে শাখা কলমে মূল গছায়, পাতা ও মূলে দেখা যায় চারার সাথে কাণ্ডের তোমার হচ্ছে চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটায়। তিনি ফলগুলোকে এক ধরনের রাসায়নিক ফল কাঁচা। আচ্ছা, তো এখানে শাখা কলমে মূল গজানো, শাখা কলমে মূল গজানো কিন্তু ইথিলিনের কাজ না, কিন্তু পত্র ও মুকুলে দেখা যায় এবং চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটায়। সেক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে 2 এবং 3। আমরা পরের কোয়েশ্চেনে যাচ্ছি। বলা হয়েছে প্রভা ইদানিং সাইকেল চালানো শিখেছে, সে দীর্ঘক্ষণ সাইকেল চালানো শিখে ক্লান্ত হয়ে পড়ে, বাড়ি ফিরে পড়ার টেবিলে বসা মাত্রই ঘুমিয়ে পড়ে। বড় বোন প্রেমা একটু রসিকতা করে প্রভার হাতে একটা আলতো পিন ফোটালে সে অনেকটা অজান্তেই হাত সরিয়ে ফেলে। আচ্ছা, সাইকেল চালানোর জন্য মস্তিষ্কের কোন অংশ কাজ করে? সাইকেল চালানোর জন্য মস্তিষ্কের কোন অংশ কাজ করে বলো তো? এটা একটু ট্রিকি কোয়েশ্চেন। আমাদের চলন, তারপর হচ্ছে চালনা, এগুলো সব কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু তোমার এই গুরু মস্তিষ্ক। তাহলে সাইকেল চালানোর ক্ষেত্রে কিন্তু গুরু মস্তিষ্কে কাজ করতেছে। কিন্তু প্রবার হাত সরিয়ে নেওয়ার ঘটনা কিন্তু আবার প্রতিবর্তী ক্রিয়া। হাত সরানোর ঘটনা কিন্তু নর্মাল কাজ না, হাত সরানোর ঘটনা পড়ে গেছে হচ্ছে প্রতিবর্তী ক্রিয়ার আন্ডারে। আচ্ছা, তাহলে এটার সাথে সম্পর্ক কি আছে? প্রতিবর্তী চক্র, ঠিক আছে, গ্রাহক চক্র, মানে প্রতিবর্তী চক্রর পার্ট কিন্তু ছিল এটা, প্রতিবর্তী কেন্দ্র ছিল, আবার হচ্ছে তোমার গ্রাহক অঙ্গ ছিল না সই মস্তিষ্ক। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে মস্তিষ্ক বাদ যাবে। তাহলে আমাদের আনসার হচ্ছে 1 আর 2। আচ্ছা, এটা হচ্ছে আমাদের তোমার ছিল আমাদের এমসিকিউ পার্ট শেষ। এখন হচ্ছে আমরা দেখি এই চ্যাপ্টার থেকে কি কি টাইপের সিকিউ আসতে পারে। দেখো, এখানে অপু খুব মনোযোগ দিয়ে স্নায়ুতন্ত্রের গঠনের একক আঁকতেছিল। স্নায়ুতন্ত্রের গঠনের একক কি? নিউরন না? আচ্ছা, একটা সময় পেছন থেকে তার বোন কান্তা পিঠে খোঁচা দিল। অপু পেছনে না তাকিয়ে তৎক্ষণাৎ কান্তার হাত ধরে ফেললো। অপু তখন কান্তাকে বলল তার হাত ধরতে পারার সাথে তার অঙ্কনের বিষয় রয়েছে। সে হচ্ছে নিউরন আঁকতেছে, তার মানে নিউরন দিয়ে সে হচ্ছে উদ্দীপনা বহন করতেছিল এমন কিছু। আচ্ছা, ঠিক আছে। প্রথম কোয়েশ্চেন, মানবদের প্রধান রেচনাঙ্গ কি? মানবদের প্রধান রেচনাঙ্গ কোনটা? কিডনি, বৃক্ষ। আচ্ছা, ট্রাফিক চলন বলতে কি বোঝায়? ট্রাফিক চলন বলতে কি বোঝায়? ট্রাফিক চলন বলতে বোঝায় হচ্ছে মেইনলি তাপমাত্রা, তারপর হচ্ছে জলীয় বাষ্প, আলো ইত্যাদি সবকিছুর উদ্দীপনার জন্য উদ্ভিদের যে চলনটা হয় সেটাই হচ্ছে উদ্ভিদের ট্রপিক চলন। অপু যা ছিল তার গঠন ব্যাখ্যা করো। কি করবা? নিউরনের গঠন ব্যাখ্যা করবা। পড়ে আসছো নিউরনের গঠন। ওর হচ্ছে কোষ দেহ আর প্রলম্বিত অংশ আছে। কোষ দেহের মধ্যে নিউক্লিয়াস থাকে, অন্যান্য নিউক্লিয়ার বস্তু থাকে, সেন্ট্রিওল থাকে না। আর হচ্ছে প্রলম্বিত অংশের 2টা পার্ট, অ্যাক্সন আর ডেনড্রন। অ্যাক্সন থেকে একজন প্রান্ত থাকে, ডেনড্রন থেকে শাখা প্রশাখা বের হয় যেটাকে বলা হচ্ছে ডেনড্রাইট। তারপর হচ্ছে একটা একজন প্রান্ত আর একটা ডেনড্রাইটের সাথে মিলে সিনাপসিস তৈরি করে। এভাবে হচ্ছে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে স্নায়বিক উদ্দীপনা পরিবাহিত হয়। কান্তার হাত ধরতে পারার সাথে উপর দেহের কোন স্নায়বিক প্রক্রিয়াটি জড়িত বিশ্লেষণ করো। এটা হঠাৎ করে তোমার হচ্ছে ও পিছে খোঁচা দিছে, তারপরও হাত ধরে ফেলছে। তাহলে ফর শিওর এখানে হচ্ছে আমাদের প্রতিবর্তী ক্রিয়া বা প্রতিবর্তী চক্র জিনিসটা জড়িত, যেটার সাথে হচ্ছে ডিরেক্টলি মেরুরজ্জু জড়িত। এখানে ব্রেইনের কিন্তু কোনো ভূমিকা নেই। পরের সিকিউটাতে, আচ্ছা এটাই ছিল। এই বছর কাশেমের বাগানে গাছগুলো বেশি লম্বা হয়নি, চারা গাছেও বিকৃত বৃদ্ধি দেখা গেছে, এমনকি গাছে ফুলও তেমন ফোটেনি। কৃষিবিদ বুঝিয়ে বললেন এটি ফাইটোহরমোনের অভাবে সমস্যাগুলো হচ্ছে। গাছগুলো লম্বা হয়নি, চারা গাছ বিকৃত বৃদ্ধি দেখা গেছে, এমনকি গাছে ফুলও ফুটে নাই। কৃষিবিদ বুঝিয়ে বললেন কিছু ফাইটোহরমোনের অভাবে সমস্যাগুলো হচ্ছে। তিনি আরও বললেন যে উদ্ভিদের স্বাভাবিক বিকাশে বিভিন্ন বাহ্যিক প্রভাবক বিশেষ ভূমিকা রাখে। সিনাপসিস কাকে বলে? সিনাপসিস হচ্ছে একটা নিউরনের ডেনড্রাইট আর একটা নিউরনের এক্সন প্রান্তের মিলনস্থল
সংশ্লেষণকে সিনপসিস বলা হয়। প্রতিবর্তী ক্রিয়া কি বুঝিয়ে লিখবা। প্রতিবর্তী ক্রিয়া জিনিসটা কি? প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে আকস্মিক তোমার হচ্ছে উদ্দীপনা এবং তার প্রতিক্রিয়া হিসাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আকস্মিক উদ্দীপনা এবং তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া, এটা হচ্ছে প্রতিবর্তী চক্র। প্রতিবর্তী ক্রিয়া 4টা ওয়ার্ড মনে রাখবা কি? আকস্মিক উদ্দীপনা, আকস্মিক উদ্দীপনা, উদ্দীপনা উদ্দীপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আকস্মিক উদ্দীপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়াটাই হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। এবং প্রতিবর্তী ক্রিয়া তোমার হচ্ছে কে কন্ট্রোল করে? মেরুরজ্জু কন্ট্রোল করে, মস্তিষ্ক নয়। আচ্ছা, উদ্দীপকের ফাইটোহরমোনগুলোর কাজ ব্যাখ্যা করো। উল্লিখিত ফাইটোহরমোনগুলোর কাজ, উল্লিখিত ফাইটোহরমোনগুলোর কাজ বললে তোমাকে কিন্তু সবগুলা হরমোনের কাজ লিখতে হবে না, 3টা হরমোনের কাজ লিখবা। অক্সিন, না সরি 4টা হরমোন লিখতে হবে এখানে। অক্সিন, জিবেরেলিন, দেখো অক্সিন কি করবে? অক্সিন হচ্ছে এখানে তোমার বিকৃত বৃদ্ধি, জিবেরেলিন হচ্ছে গিয়ে তোমার লম্বা হয়নি সেটার জন্য। তারপর হচ্ছে এখানে লিখবা ফ্লোরিজেন, কারণ ফুল ফোটেনি। এখানে উল্লেখ করতে হবে ফ্লোরিজেন, কারণ এখানে কি তোমার হচ্ছে হয় নাই, কি বলে এখানে, এই যে দেখো গাছে ফুলও তেমন ফোটেনি। তাহলে তোমাকে হচ্ছে এই 3টা হরমোনের কাজ ব্যাখ্যা করতে হবে। কৃষিবিদের শেষ বাক্যটি মূল্যায়ন করো, যেখানে বাহ্যিক প্রভাবকের কথা বলা হয়েছে। আচ্ছা, বাহ্যিক প্রভাবক নিয়ে যদি একটু লিখতে যাও, তোমার হচ্ছে এখানে বাহ্যিক প্রভাব কি কি আছে? একটা উদ্ভিদের বৃদ্ধির জন্য বাহ্যিক প্রভাবকের মধ্যে আছে হচ্ছে তাপমাত্রা। উদ্ভিদের জন্য একটা অপটিমাম টেম্পারেচার লাগে। উদ্ভিদ কিন্তু একদম কম তাপমাত্রা এবং বেশি তাপমাত্রা দুইটা থেকে একটাতেও বাঁচতে পারে না। উদ্ভিদের জন্য তাপমাত্রাটা সবসময় হচ্ছে একটা মাঝামাঝি পর্যায়ে দিতে হয়। তাপমাত্রার পর আছে আলো। কিছু কিছু উদ্ভিদ আছে যাদের বাঁচতে হলে আলো লাগে, কিছু কিছু উদ্ভিদ আছে যারা আলো দিয়ে বাঁচতে পারে না। তারপর হচ্ছে আলোর জন্য পজিটিভ তোমার হচ্ছে ট্রপিক চলন হয়, ফটোট্রপিক চলন হয়। আলোর দিকে গেলে পজিটিভ ফটোট্রপিজম, আলোর বিপরীত দিকে গেলে নেগেটিভ ফটোট্রপিজম। এছাড়া বাহ্যিক প্রভাব আর কি আছে? জলীয় বাষ্প আছে, মানে পানির সাহায্য ছাড়া তো গাছ বাঁচবে না, এরকম জলীয় বাষ্পের মধ্যে পানিটাকে ইনক্লুড করে দিবা। এছাড়া আর কি আছে? কার্বন ডাই অক্সাইড, এগুলো হচ্ছে কি একটা উদ্ভিদের জন্য বাহ্যিক প্রভাবক। ঠিক আছে, তো এগুলাকে একটু এক্সপ্লেন করে দিবা। আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। ওকে, এখানে বলা হয়েছে মস্তিষ্ক কি? মস্তিষ্ক হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা অংশ। টর্চ লাইটের প্রখর আলো চোখে পড়লে কি ঘটে? টর্চ লাইটের প্রখর আলো চোখে পড়লে কি ঘটবে? টর্চ লাইটের প্রখর আলো চোখে পড়লে আমরা চোখ বন্ধ করে ফেলি, ঠিক আছে, চোখ ওখান থেকে সরায় নিই, ওই রকম। তো এখানে কি কাজ করতেছে? এখানে প্রতিবর্তী ক্রিয়া কাজ করতেছে। আমাদের চোখে যে তোমার হচ্ছে স্নায়ুগুলো আছে, সেগুলো হচ্ছে চোখে হঠাৎ করে আলো পড়ার উদ্দীপনাটা গ্রহণ করেছে, এবং এই উদ্দীপনাটা তোমার হচ্ছে ওই আমাদের এই স্নায়ুর মাধ্যমে, গ্রাহক স্নায়ুর মাধ্যমে চলে গেছে কোথায়? মেরুরজ্জুতে। মেরুরজ্জু থেকে প্রতিক্রিয়া নিয়ে আসছে কে? আজ্ঞাবাহী স্নায়ু, যার ফলে আমরা চোখ বন্ধ করে ফেলছি বা ওই জায়গা থেকে চোখ সরিয়ে ফেলছি। আচ্ছা, এক্সের ঘটন ব্যাখ্যা করো। এই যে ভাই এক্স কি? এক্স হচ্ছে নিউরন। নিউরনের গঠন ব্যাখ্যা করতে হবে। ইজি তো, নিউরনের আঁকা তো আমরা শিখে গেছি না? এই যে এরকমভাবে হচ্ছে তোমার কোষ দেহ আঁকতে হয়, তারপর হচ্ছে এরকমভাবে আমাদের হচ্ছে কোষ দেহের বিভিন্ন আঁকতে হয়। এখানে নিউক্লিয়াস আঁকছি, তারপর এখান থেকে একটা এরকম লাইন নিয়ে এভাবে বাড়ায় দিব, তারপর এখানে হচ্ছে কি দিব? মাইলিন শীট দিব।
শেষ তো আমাদের নিউরন আঁকা। তো তোমরা হচ্ছে নিউরনটা কীভাবে একে একে একদম পার্ট দেখা দিবা যে কোষদেহ আছে, প্রলম্বিত অংশ আছে, তারপর হচ্ছে নেরমিয়ারের পর্ব আছে কই, মাইলিন শীথ কোথায় আছে, নিউক্লিয়াস কোথায় আছে, এগুলা। আচ্ছা, মানবদেহে ওয়াই এর গুরুত্ব বিশ্লেষণ করো। ওয়াই কি? ওয়াই হচ্ছে কিডনি। কিডনির গুরুত্ব বিশ্লেষণ করতে হবে। কিডনি কি? কিডনি হচ্ছে যে রেচনতন্ত্রে পড়ে আসছি না, কিডনি কি? কিডনি হচ্ছে মানবদেহের প্রধান রেচন অঙ্গ। কিডনি হচ্ছে মানবদেহের প্রধান রেচন অঙ্গ, মানবদেহের তোমার হচ্ছে চাটনি হিসেবে কাজ করে। ওটা কি থাকে? কিডনি হচ্ছে আমাদের দেহে তৈরি হওয়া বিভিন্ন ধরনের তোমার হচ্ছে ওই যে জৈব রাসায়নিক নাইট্রোজেন গঠিত, জৈব রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হওয়া নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ অপসারণ করে কে? কিডনি। এইসব জৈব রাসায়নিক বর্জ্য পদার্থ যদি অপসারিত না হতো তাহলে আমাদের নানা ধরনের সমস্যা হতো। আমাদের বডিতে ওই সকল জৈব রাসায়নিক পদার্থ জমা থেকে তোমার হচ্ছে আমাদের বডিতে বিষাক্ত তোমার হচ্ছে প্রতিক্রিয়া দেখাইতে পারতো, আমাদের বডি ফুলে যেত, আমরা আলটিমেটলি নানা ধরনের সমস্যায় পড়তাম, একটা সময় এইসব সমস্যার জন্য লিটারালি মারাও যেতে পারতাম। কিডনি কতটা ইম্পর্টেন্ট সেটা তো আমরা সবাই জানি। কিডনি না থাকলে তাড়াতাড়ি কিডনি এক্সপ্ল্যান্ট করতে হয় অথবা ডায়ালাইসিস করতে হয় রেগুলার। কিডনি ছাড়া কিন্তু মানে একটা কিডনি অ্যাটলিস্ট থাকতেই হবে। একটা কিডনি ছাড়া মানুষ, দুইটা কিডনি যদি না থাকে কোনো মানুষ বাঁচবেই না। তো সেক্ষেত্রে কিডনিটা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। আমাদের রেচন প্রক্রিয়াটাই আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আমরা বর্জ্য পদার্থগুলো দেহের বাইরে বের করে দিচ্ছি। দেহের বাইরে বের করতে না পারলে আমাদের দেহের ভিতরে থেকে সেটা নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে। আচ্ছা, তো এইটুকুই ছিল আমাদের হচ্ছে চ্যাপ্টার 5 এর পড়া। এই চ্যাপ্টার 5টা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখান থেকে তোমাদের যে জিনিসটা একবারে পড়তেই হবে সেটা হচ্ছে সেই নিউরনের গঠনটা এবং প্রতিবর্তী চক্র এবং নিউরনের গঠন থেকেই কিন্তু এই চ্যাপ্টারের মাস্ট কোয়েশ্চেন থাকবে। আর ধন্যবাদ এতক্ষণ ক্লাস করার জন্য। আশা করি তোমরা সবার ক্লাসটা অনেক ভালো লেগেছে। তোমাদের কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।